আচ্ছা, তাইলে আমি আজকে আমরা টপিকসে চলে যাচ্ছি। আমরা ক্লাস করতেছিলাম W3 Codex ক্লাসেস, দেন এখানে হচ্ছে মাস্টারিং ইন জাভাস্ক্রিপ্ট, এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ক্লাস 9। আমাদের কিন্তু এই যে VS কোডের মধ্যে আগের কোডটা অলরেডি ওপেন আছে, তাই না? আগের কোড ওপেন আছে। তো এখানের মধ্যে আমরা গত ক্লাসে ফর লুপ নিয়ে আলোচনা করেছি, হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছি, এবং ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছি। ফর ইচ লুপ নিয়ে আলোচনা করিনি, কারণ আমরা বলেছিলাম এটাকে অনেকে অ্যারে মেথড বলে। আমরা যখন মেথড বা ফাংশন নিয়ে আলোচনা করব তখন আমরা ফর ইচ লুপ সম্পর্কে জানবো। আর এখন এখানে আমাদের ফর লুপের মধ্যে আমরা ফর ইন লুপ এবং ফর অফ লুপটা সম্পর্ক জেনে গেছি। এতটুকু সম্পর্কে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? গত ক্লাসে যেখানে যে আমরা ক্লোজ হয়ে গেছিলাম, আশা করি থাকার কথা না, যেহেতু ক্লাসের রেকর্ড দিয়ে দিছি আর এটা ছিল লাইভ ক্লাস। এখন আমরা যে কাজটা করব, এই ফর লুপ নিয়ে আমরা এই লুপ নিয়ে যদি আর একটু অ্যাডভান্স আলোচনা করতে যাই, আমরা ওই অ্যাডভান্স আলোচনা করার পূর্বে এখন যে কাজটা করব সেটা হলো আমরা এগুলাকে একটু কমেন্টস করে আপনাদেরকে নতুন কিছু জিনিসের সাথে পরিচয় করায় দিই। এই লুপ নিয়ে অ্যাডভান্স প্র্যাকটিস করার জন্য আমাদেরকে একটা জিনিস এখন জানতে হবে, সেটা হচ্ছে টেমপ্লেট লিটারালস। ওইটার নাম কি? টেমপ্লেট লিটারালস। টেমপ্লেট লিটারালস হচ্ছে TEMPLATE, টেমপ্লেট লিটারালস, LITERALS। বানান ভুল হতেই পারে, সমস্যা নেই। এই যে টেমপ্লেট লিটারালস আমি লিখলাম, এটা হচ্ছে ES6 এরই একটা ফিচার। তাহলে দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে করে আমরা মিউট করব প্লিজ। আমরা পর্যায়ক্রমে অ্যাডভান্স টপিক্সে চলে আসতেছি। আহা, আমার কথা বলতে সমস্যা হচ্ছে। ইসমাইল ভাইয়া মিউট করবেন, ইসমাইল ভাইয়া মিউট করেন প্লিজ। এই তো, মিউট না করলে ক্লাসে কথা বলতে পারবো না। টেমপ্লেট লিটারালস হচ্ছে ES6 এরই একটি ফিচার। ES6 মানে হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্ট। আমরা লুপ নিয়ে অ্যাডভান্স প্র্যাকটিস করার আগে আমি একটু ES6টা দেখাই দিচ্ছি, যাতে আমরা টেমপ্লেট লিটারালস সম্পর্কে একটু এক্সপার্ট বা অভিজ্ঞ হয়ে যায় আগে। ES6 হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টেরই ES6কেই মডার্ন জাভাস্ক্রিপ্ট বলা হয়। আর মডার্ন জাভাস্ক্রিপ্টেরই একটি ফিচার হচ্ছে টেমপ্লেট লিটারালস। এখন বলবেন ভাইয়া মডার্ন জাভাস্ক্রিপ্ট কেন বলা হয়েছে? এটাকে আধুনিক জাভাস্ক্রিপ্ট বলা হয়েছে। জাভাস্ক্রিপ্টের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে মনে করেন কিছু ল্যাকিংস ছিল, কিছু সমস্যা ছিল, কিছু প্রবলেম ছিল। এটাকে আরও আপডেট করে নেওয়া হয়েছে ES6 মধ্যে। আপনি ধরে রাখতে পারেন জাভাস্ক্রিপ্টের আপডেট ভার্সন হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্ট অথবা ES6। এটা আপনি এখন প্র্যাকটিক্যালি প্রমাণ পাবেন। এই টেমপ্লেট লিটারালস মানে হচ্ছে আমরা গত ক্লাস বা পূর্বের ক্লাস অথবা এর আগের ক্লাস, যে কোনো একটা ক্লাসের মধ্যে আমরা শিখেছিলাম স্ট্রিং লেখার জন্য আমরা চাইলে ডাবল কোটেশন দিতে পারি, স্ট্রিং লেখার জন্য আমরা চাইলে সিঙ্গেল কোটেশন দিতে পারি, আবার স্ট্রিং লেখার জন্য আমরা চাইলে কিন্তু ব্যাকটিক দিতে পারি, তাই না ভাইয়া? হ্যাঁ, এই যে ব্যাকটিক দিতে পারি, এটা আমি আপনাদেরকে পূর্বে একটু টাচ করে গেছি যে স্ট্রিং আমরা এই 3টা কোটেশন দিয়ে লিখতে পারি। এই ব্যাকটিককে বলা হয় টেমপ্লেট লিটারালস। তো এটা ES6 এর ফিচার কেন, এটার মধ্যে সুবিধাটা কি আর অসুবিধাটা কি আমরা একটু এখন জানবো। তো সুবিধা এবং অসুবিধা যদি জানতে চাই, তার জন্য আমি একটা console.log লিখলাম এবং এখানের মধ্যে লিখলাম আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। তো পরবর্তী লাইন হচ্ছে আমি তোমায় ভালোবাসি। এটাকে আমি দ্বিতীয় লাইনে চাচ্ছি। তো দ্বিতীয় লাইনে যদি এটা আমি চাই, একটা ব্রেক চাই, তাহলে আমাদেরকে এখানে কি দিতে হবে? এভাবে এন দিতে হবে, তাই না? এবং আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখুন তো ভাই আনসারটা কি আসছে। এটা আমার এটা ব্রেক হয়ে দ্বিতীয় লাইনে আসছে কিনা? এসেছে। তো সেম কাজটা আমরা এখানের মধ্যে এটাকে ডুপ্লিকেট করে টেমপ্লেট লিটারালস দিয়ে লিখতে পারি। এখানে আমাদের আমি কোটেশন না দিয়ে আমি ব্যাকটিক দিলাম। এখানে আমাদের আমরা ব্যাকটিক দিলাম। ব্যাকটিক কিন্তু আমাদের পূর্ব পরিচিত। এখন ব্যাকটিক দেওয়ার পর
দেখেন আমার আনসার কিন্তু সেম। এটাকে যদি আমি ডুপ্লিকেট করতে চাই বলবেন ভাই আমরা এন দিয়ে মানে ব্রেক করব। হ্যাঁ আমরা এন দিয়ে কিন্তু এটাকে ব্রেক করতে পারছি, তবে মজার বিষয় হচ্ছে এন দিয়ে দোনোটাতেই ব্রেক করা যায়, কিন্তু আপনি এই যে ডাবল কোটেশন যেখানে দিয়েছেন সেখানের মধ্যে আপনি এভাবে স্ল্যাশ এন না দিয়ে যদি এভাবে এন্টার দেন, দেখেন তো একটা ইরর মেরে দিয়েছি কিনা। তাহলে আমরা কি এভাবে মাঝখানে কোনো একটা স্ট্রিংয়ের মাঝখানে কি এন্টার দিতে পারবো? পারবো না। ও বলতেছে তুমি এখানে মধ্যে একটা কারফা লাগাই দিছো ভাই, ভুল করেছো, তুমি এখানের মধ্যে এন্টার দিতে পারবা না। অথচ ভাইয়া যখন ব্যাকটিক দিয়েছি, এই ব্যাকটিকের মধ্যে যখন এন্টার দিয়েছি এখানের মধ্যে কি কোনো ইরর মেরেছে? মারে নাই। এবং আপনি কন্ট্রোলটা এন দেন, দেখেন যে এটা দুইটা লাইনে চলে আসছে। তাহলে বলেন আমরা কি মডার্ন জাভা স্ক্রিপ্টের একটা ফিচার এই টেমপ্লেট লিটারালস বা ব্যাকটিক, এই ব্যাকটিকের মধ্যে একটা এক্সট্রা সুবিধা পাইছি না? হ্যাঁ, এটাই হচ্ছে মডার্ন জাভা স্ক্রিপ্ট, মানে এটা একটা আপডেট ভার্সন। বুঝতে পেরেছেন? এটার মধ্যে আমরা আরও কিছু সুযোগ সুবিধা আমরা পেতে পারি। আমরা আস্তে আস্তে এটার আমরা সামনের দিকে আমরা আর এইভাবে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ব্যবহার করব না, আমরা ব্যাকটিক ব্যবহার করে সব কাজ করার চেষ্টা করব। তো এটার মধ্যে আরও কিছু সুযোগ সুবিধা রয়েছে, এগুলো আপনারা পর্যায়ক্রমে জানতে পারবেন। আমি আরও কিছু যদি আপনাদেরকে পরিচয় করাতে চাই, সেটা হচ্ছে আমি মনে করেন এখানের মধ্যে বলেন ভাইয়া। ওই যে আমার সোনার বাংলা আউটপুটের মধ্যে আমার সোনার বাংলা আমি তোমায় বলেছি, এই জায়গায় আমির আগে যে একটা স্পেস হয়েছে, এটা কেন হয়েছে? স্পেসটা ওই যে এখানের মধ্যে স্পেস আছে, এই জন্য আমি এখানের মধ্যে স্পেসটা না দেই, তাহলে দেখবেন এখানের মধ্যে আর স্পেসটা পায়নি। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন এখানের মধ্যে কতগুলো স্পেস দেন, প্রথমটাতে কতগুলো স্পেস দিচ্ছেন আর মাঝখানে স্পেস পেয়েছে। আপনি চাইলে এটার মধ্যে অনেকগুলো স্পেস দিতে পারবেন, এটার মধ্যে স্পেসটা পেয়েছে, এভাবে আপনি স্পেস দিতে পারবেন মাঝখানে। বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো ভাইয়া এখানের মধ্যে এটাকে আবার মুছে দিয়ে আমি একটা ভেরিয়েবল লিখতেছি var এ সমান, ভাইয়া আপনার নাম কি ভাইজান? ইসমাইল। হ্যাঁ ইসমাইল ভাইয়া, ASMIL ইসমাইল ভাইয়া। আমি লিখলাম ইসমাইল ভাইয়া। তারপরে আমি এখানের মধ্যে ভাইয়ার এজ লিখলাম, মনে করেন আনুমানিক একটা এজ লিখলাম যে ভাইয়ার এজ হচ্ছে 25। তারপর হচ্ছে ভাইয়ার ডেট অফ বার্থ হচ্ছে 15 জানুয়ারি। একটা সাল দিয়ে দিচ্ছে আমরা, মনে করেন 1995, এরকম একটা সাল দিয়ে দিলাম। দেন আমি এটাকে যদি টেমপ্লেট লিটারালস ইউজ করে আমি যদি console.log করতে চাই তাহলে কিভাবে করব? console console.log অ্যান্ড এখানে কোটেশন দিয়ে আমি যদি ডাবল কোটেশন দিয়ে এগুলাকে প্রিন্ট করতে চাই, বলবেন ভাইয়া আপনি যদি স্টুডেন্ট নেমকে প্রিন্ট করতে চান তাহলে কি করতে হবে? এখানে বাহিরে দিতে হবে, দিয়ে এখানে একটা প্লাস দিতে হবে, তারপর এখানের মধ্যে বলতে হবে যে স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে আমার এখানের মধ্যে আমি যদি ব্রেক করতে চাই আমি এখানের মধ্যে একটা কাজ করি, এইভাবে লিখি আপনাদেরকে, ডাবল কোটেশন দিচ্ছি, এখানের মধ্যে বলতেছি STUDENT স্টুডেন্ট নেম ইজ এটা। তাহলে দেখেন আমার স্টুডেন্ট নেম ইজ কি আসলো? ইসমাইল। ইজের পর একটা স্পেস দিলাম, স্টুডেন্ট নেম ইজ হচ্ছে ইসমাইল ভাইয়া। তারপর আমি এটার সাথে আরেকটা ভেরিয়েবল যোগ করব, সেটা হচ্ছে এজ। তো এজকে যদি আমি যোগ করতে চাই তাহলে এখানের মধ্যে আবার বলবো এজ ইজ, আবারও এখানের মধ্যে একটা প্লাস দিতে হবে এবং আমাকে এজ লিখতে হবে। এভাবে তো আমরা কনকেট করতে পারি, তাই না? আমরা এখানের মধ্যে একটা করব, দেখেন আপনি যদি এখানের মধ্যে একটা ফুল স্টপ দিতে চান, একটা ইরর মেরে দিয়েছে কিনা। এখন এই ফুল স্টপটা দেওয়ার জন্য আপনাকে আবারও কি করতে হবে? এখানের মধ্যে প্লাস দিতে হবে, আবার ডাবল কোটেশন দিয়ে তারপর আপনাকে এখানের মধ্যে ডট দিতে হবে। তাইলে আমার এজের আগে একটা ডট আসছে, আবার এজ এটা দেওয়ার পরে আমরা আবার যদি এখানের মধ্যে একটা ফুল স্টপ দিতে চাই
তাহলে আমাকে আবারও একটা প্লাস দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে এবং এখানে একটা দিতে হবে দিয়া, তাহলে দেখেন আমার এটা আবার এজ ইজ 25, এটা শেষ হয়েছে। আবার প্লাস দিচ্ছি, প্লাস দিয়ে কঠিন লাগতেছে। একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই। এই যে এখানে ডটটা দিছেন না, এই ডটটাকে এটা কি স্ট্রিং হিসেবে কাজ করে? হ্যাঁ ডটটা স্ট্রিং হিসেবে এখানে আমাদের কাজ করতেছে, আমাকে ডটটা দিচ্ছি ওই যে ফুল স্টপের জন্য। আমরা তো জানি যে ডাবল কোটেশনের ভিতরে যা দেওয়া হয় তা স্ট্রিং হিসেবে কাজ করে, এখন ডটটা কি স্ট্রিং হিসেবে কাজ করে? অবশ্যই স্ট্রিং হিসেবে কাজ করতেছে এখানে আমাদের, এই যে ডাবল কোটেশনের ভিতরে দিয়েছি মানে এটা স্ট্রিং। যদি আমরা কোনো নাম্বার যদি দশমিক হিসেবে এটা ইউজ করতে চাই তাহলে এখানে তো আমি স্ট্রিং দিতেছি, আমি এখানের মধ্যে নাম্বার হিসেবে দিচ্ছি না। আমরা যখন নাম্বারের মধ্যে দিব তখন তো এটা দশমিক হিসেবে কাজ করবে, আমি তো এটা স্ট্রিং হিসেবেই দিচ্ছি কারণ আমার এখানে আমাদের নাম্বারের কোনো সম্পর্ক নাই কিন্তু ভাইয়া। আমি মূলত আমার স্ট্রিংয়ের সাথে আমার ভেরিয়েবলগুলোকে কিভাবে একসাথে লেখা যায় সেটাই এখানে আমাদের শিখতেছি। জি ভাইয়া। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে, আবারও আমি বলে দিচ্ছি DOB, অ্যান্ড আবার এখানে আমাদের প্লাস দিয়ে আবারও এভাবে দিয়ে আমি এখানে আমাদের একটা ডট দিলাম। দেখেন আমাকে কি সমস্ত কাজগুলো করা লাগছে, মোটামুটি আমার কিন্তু সেই লেভেলের একটা কষ্ট হয়েছে এখানে আমাদের এগুলো লিখতে যাইয়া, তাই না? এই কাজটা যদি আমরা আমাদের মডার্ন জাভা স্ক্রিপ্টের ফিচার্স এবং টেমপ্লেট লিটারালস ব্যবহার করে যদি লিখি তাহলে আমরা কিভাবে লিখব? console.log, আমি আবারও বলি টেমপ্লেট ডিটেলসটা এখন কেন অ্যাড করেছি, আপনাদের মধ্যে কিছু আপত্তি থাকবে এখন যে ভাইয়া আমরা তো এখনো ES6 শুরু করি নাই, আপনি কেন এখন আমাকে এই টেমপ্লেট ডিটেলসের সাথে পরিচয় করাচ্ছেন? আপনি দেখেন যখন ES6 নিয়ে কাজ করবেন একসাথে যদি সব শিখেন আপনার মাথার মধ্যে এগুলো ড্রপ খেয়ে ফিরে আসবে না? ড্রপ খেয়ে ফিরে আসবে। তা আমি যেটা করব এখন থেকে ES6-এর ছোটো ছোটো পার্টগুলা, মানে যেগুলা ছাড়া আমি সামনে চলতে পারবো না, ES6 নিয়ে আমি অ্যাডভান্স কাজ করতে গেলে এগুলো আমার কাজে লাগবে, তো আমি আপনাদেরকে এগুলো ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং এগুলা ব্যবহার করে আমি খুঁটিনাটি কিছু কাজ করাবো আপনাদেরকে। প্রত্যেকটা ক্লাসে এগুলা দিয়ে আমি ছোটোখাটো কাজ করব, যেমন লেট দিয়ে কাজ করব, কনস্ট্যান্ট নিয়ে কাজ করব, ভার নিয়ে, এই যে অ্যাডভান্স যে মানে মডার্ন জাভা স্ক্রিপ্টের যে ফিচারগুলো আছে এগুলো দিয়ে আমি ছোটোখাটো কাজ করব, তখন আপনাদের এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর এই ভার আর আপনারা লিখবেন না, তখন আপনারা লেট লিখবেন বা কনস্ট লিখবেন। এই console.log লিখে ভাইয়া document.write আর console.log এর ভিতরে ভাইয়া পার্থক্য কি? document.write আপনি যখন ডম নিয়ে কাজ করবেন, আপনাদেরকে কিন্তু ভাইয়া ডম নিয়ে ক্লাস করেন, ডম মানে হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই ডম নিয়ে কাজ করবেন আপনি কোনো একটা HTML ফাইলের সাথে, কি ফাইলের সাথে? HTML ফাইলের সাথে আপনি আপনার ব্রাউজারে কাজ করবেন। তো HTML ফাইল এটা একটা ডকুমেন্টস না? তো এই HTML ফাইল নিয়ে যখন আপনি আপনার কোনো একটা ব্রাউজারে কাজ করবেন তখন আপনাকে document.write বা আদার্স এগুলো লিখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা আমাদের ডমের কাজ, আমরা ডম নিয়ে ক্লাস করব। ওকে, তো console.log এবং এখানে আমাদের ব্যাকটিক দিয়েছি। ব্যাকটিক দেওয়ার পর আমি এখানে আমাদের লিখব স্টুডেন্টস নেম। এই যে স্টুডেন্ট নেমটাকে আমি নিয়ে আসি, দেখেন তো স্টুডেন্ট নেম ইজ আসছে কি না? এসেছে। তারপর আমাকে এখানে আমাদের কি করতে হবে? একটা ভেরিয়েবল দিতে হবে। এই ভেরিয়েবলটা আমরা এখানে আমাদের প্লাস দিয়ে দিয়েছি। এখন যদি এই ভেরিয়েবলটা এখানে আমাদের দিতে চাই, আমি একটি স্পেস দিয়ে আমি একটা ডলার সাইন দেব, এই যে একটা ডলার সাইন দেব এবং এখানে আমাদের কার্লি ব্রেকেটস দেব, দিয়ে কার্লি ব্রেকেটসের ভিতরে আমি আমার ভেরিয়েবলের নামটা লিখব। তাহলে দেখেন আমরা এখানে মধ্যে প্লাস দিয়ে কনকেট করেছি, একটা ভেরিয়েবল লিখেছি। আর এখানের মধ্যে আমরা কি করলাম? এই ব্যাকটিকের ভিতরে বারবার আমাকে এইভাবে ডাবল কোটেশন দেওয়া লাগতেছে। একটা কোটেশন যদি আমার মিস হয়ে যায় তাহলে তো আমার এখানের মধ্যে একটা বিশাল বড় ভুল হয়ে যাবে। জাভা স্ক্রিপ্ট এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনার বিশাল বড় কোডের পেজ, বিশাল বড় প্রোগ্রামের মাঝখানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে, সে এখানের মধ্যে ইরর মেরে দিবে। অথচ আপনি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন কাজ করবেন, বিশেষ করে PHP নিয়ে যখন কাজ করবেন, সকল কোড রান করবে, যেখানে ইরর সেখানে আপনাকে ইররটা ধরাই দিবে। অথচ জাভা স্ক্রিপ্ট কোড যদি আপনার বিশাল বড় প্রোগ্রামের মাঝখানে যদি একটু ভুল হয়, আপনার সম্পূর্ণ কোড আটকে যাবে। তো সিরিয়াসলি আপনাকে কাজটা করতে হবে। তাহলে দেখেন আপনার কোটেশনের ঝামেলা কমে গেল, আমাকে আর এখানে আমাদের কোটেশন শেষ করতে হলো না। আমি মাঝখানের মধ্যে ডলার এবং
সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি আমার ভেরিয়েবলটাকে লিখতে পারলাম। এখন আমি রান করলে দেখেন এই যে স্টুডেন্ট নেম ইজ ইসমাইল ভাইয়া, এবং আমি এখানে মধ্যে একটা ডটও দিতে পারলাম। দেখেন আমি, তাহলে বিষয়টা কি, এটা হচ্ছে এটা অনেক ইজি হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। তারপরে আসেন এই যে এরপর হচ্ছে এজ ইজ, লিখলাম এজ ইজ। এই যে এজ ইজের পরে আমার এজ হচ্ছে 25, এটা লিখতে হলে আমাকে কি করতে হবে, ডলার সাইন দিতে হবে এবং এভাবে দিয়ে আবার লিখে দিতে হবে এজ। কত ইজি না ভাইয়া? অনেক ইজি হয়ে গেছে। আপনার কাজটা এখন দেখেন একদম দ্রুত কাজ করতে পারবেন। এটি হচ্ছে মডার্ন জাভা স্ক্রিপ্ট, মানে জাভা স্ক্রিপ্টের আপডেট একটা ভার্সন বলতে পারেন। আবার আমি এখানে আমাদের লিখলাম ডেট অফ বার্থ, এখানে আমাদের ডেট অফ বার্থ লিখলাম, এক কোটেশনের মধ্যে আপনার কাজ শেষ। ডলার দিবেন, এভাবে দিবেন এবং এখানে আমাদের লিখে দেন ডিওবি, ডব মানে ডেট অফ বার্থ। সবাই কি বুঝতে পেরেছেন মডার্ন জাভা স্ক্রিপ্ট এবং আমাদের গতানুগতিক যে জাভা স্ক্রিপ্ট, এই দুইটার মধ্যে পার্থক্য? জি ভাইয়া। তো আমরা এখন থেকে কি ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং লিখব নাকি ব্যাকটিক দিয়ে আমরা লিখব? ব্যাকটিক দিয়ে লিখব। এবং আমরা এভাবে বিভিন্নভাবে প্র্যাকটিস করব এই যে মানে ভেরিয়েবলগুলো লেখার জন্য। আপনাদেরকে আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। আমি এখানে আমাদের একটা ভার দিলাম এবং ভার এ সমান লিখলাম যে 20, আবার ভার বি সমান, ও আরেকটা বিষয়, আপনারা এই যে ভেরিয়েবল লিখছেন না, এই ভেরিয়েবলের ভিতরে কিন্তু আপনারা ব্যাকটিক দিতে পারবেন। ভেরিয়েবলের ভিতরে যে আপনারা মানে স্ট্রিং লিখছেন, এগুলাকেও আপনারা ব্যাকটিক দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আনসার কিন্তু আপনাকে দেখাবে। তো আমি এখানের মধ্যে তো ভ্যালু লিখিনি, এটা 30 দিচ্ছি, দেখেন আনসার কিন্তু দেখাবে। তো আমরা ভেরিয়েবলের মধ্যেও আমরা ব্যাকটিক দিয়ে লিখতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। আমি ভার এ সমান 20 লিখলাম, ভার বি সমান 30 লিখলাম। লেখার পর এইবার আমি এখানের মধ্যে যেটা করব, কনসোল ডট লগ লিখব এবং এটার মধ্যে আমি যেটা করতে পারি সেটা হলো আমরা এ প্লাস বি, তারপর হচ্ছে এখানে সমান দিতে পারবো, সমান, বলেন একটা ইরর মেরে দিছি কিনা? হ্যাঁ, তো ইরর মেরে দিয়েছে। তো এটাকে যদি আমি এ প্লাস বি এভাবে রাখি, দেখেন আমার এ প্লাস বি সমান 50 আসছে। এখন আমি চাচ্ছি আমার এটা আসলে এ প্লাস বি সমান 50 আসবে। তো সেটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটাকে আমি স্ট্রিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে এবং এখানের মধ্যে একটা প্লাস দিতে হবে, এখানের মধ্যে একটা প্লাস দিতে হবে। তাহলে দেখেন আমার এটা এ প্লাস বি, এটা দেখাইছে যে এ হচ্ছে 20, বি হচ্ছে আমার 30। এটার এখানে একটা স্পেস দিয়ে এখানে একটা স্পেস দিলাম, তারপর আমার এটা 20 প্লাস 30 এবং এখানের মধ্যে আমরা আবারও প্লাস দিয়ে কোটেশন দিব এবং এর মধ্যে সমান দিব। তাহলে দেখেন আমার এটা কি হলো, এ প্লাস বি সমান, অর্থাৎ 20 প্লাস 30 সমান কত হবে, কত হবে সেটা দেখানোর জন্য আমরা এখানের মধ্যে এটা করে দিয়ে দিলাম এ প্লাস বি। তাহলে দেখেন আমার আনসার হচ্ছে মেরে দিয়েছে। সমস্যা করছে কি না? এ প্লাস বি আমার 20 এবং 30কে যোগ না করে আমার এখানের মধ্যে কি দিয়ে দিল, আমার এখানে কি করেছে, মানে 20-30 দিয়েছে। এই যে আপনার অনেক সমস্যা ফেস করতেছেন, এই কাজটা দেখেন আপনি কত সুন্দর করে আপনি ব্যাকটিক দিয়ে করে ফেলতে পারবেন। তো ব্যাকটিক দিয়ে কীভাবে করবেন সেটা করার জন্য আমরা প্রথমে ডলার সাইন দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এ লিখব। দেখেন আমার এর ভ্যালুটা দেখাচ্ছে এবং মাঝখানে প্লাস, এই তো প্লাস দিলাম, দেখেন এ প্লাস, আবার ডলার সাইন দিলাম এবং এখানের মধ্যে আমি বি দিচ্ছি, দেখেন আমার এটা এ প্লাস বি 20 প্লাস 30 সমান। এবং ভাইয়া যদি এখানের মধ্যে সমান দিয়ে এখানের মধ্যে আবারও ডাবল মানে ইয়ে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং এর মাঝখানে আমি লিখে দিই এ প্লাস বি, তাহলে দেখেন আমার এটা সুন্দর করে দেখাই দিয়েছে 20 প্লাস 30 সমান 50। তাহলে দেখেন এই যে টেমপ্লেট লিটারালস বা ব্যাকটিক আমাদেরকে হেল্প করতেছে কিনা আমাদের প্রোগ্রামে। জি ভাইয়া প্রচুর। হ্যাঁ, তাহলে আমরা এটাকে মাথায় একদম সেভ করে ফেলি যে আমরা খুব সুন্দর করেই ব্যাকটিক ব্যবহার করে প্রোগ্রাম লিখতে পারবো সামনের দিকে।
যেহেতু আমরা টেমপ্লেট টিউটোরিয়ালসে চলে আসছে, আমরা ব্যাকটিক ব্যবহার করে কাজ করা শিখে গেছি, সেই জন্য আমি একটা কাজ করি, এতটুকু আমরা মুছে দিই। টেমপ্লেট টিউটোরিয়ালস নিয়ে কি আর এক্সাম্পল দেওয়া দরকার আছে? আমার মনে হয় না আর দেওয়া আছে, আমরা দেওয়ার দরকার আছে। আমরা এতটুকু মুছে দিলাম, তারপর এখানে আসি। যেহেতু আমরা ES6-এ চলে আসছি, সেই জন্য আমরা লেট এবং কনস্ট্যান্ট নিয়েও আলোচনা করে ফেলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তাহলে ভাই আপনাদেরকে অ্যাডভান্স যেই প্র্যাকটিসগুলো আছে এগুলো দেখাইতে পারবো। আমরা ভার দিলাম, ভার এ সমান, আবারও দিলাম ভার এ সমান, কি দিতে পারি, কত দিব বলেন? বাট ফর লুপ নিয়ে আলোচনা করে হ্যাঁ, লুপ নিয়ে তো আলোচনা করবই, মাস্ট, অবশ্যই করব। আমি এখানের মধ্যে ভার এ সমান দিচ্ছি মনে করেন 20, হ্যাঁ, এবং পরবর্তী লাইনে ভাইয়া বললাম যে এ সমান 30। এখন এটাকে যদি আমি কনসোল ডট লগ করি, এই কনসোল ডট লগ যদি আমি একে করি, তাহলে দেখেন আমার এটা আনসার হচ্ছে 20 নাকি 30? 30, অর্থাৎ আমি 20কে পরবর্তীতে এটাকে এডিট করে 30 বানাইছি। ইয়েস। আবার এবারকে আসেন, আপনি ভারের পরিবর্তে আপনি লেট লিখতে পারবেন। লেট সি সমান 50 বা 40, এবং আবারও সি সমান আপনি লিখেন 50, অ্যান্ড ভাইয়া যদি আবার এখানের মধ্যে কনসোল ডট লগ সি লিখি, তাহলে দেখেন আপনার আনসারটা হচ্ছে 50। এখন বলেন এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আমরা পাইলাম? আমরা ভেরিয়েবলকে ভার দিয়ে লিখছি, এখানের মধ্যে আমরা লেট দিয়ে লিখছি। তাহলে আপনি ধরে নেন যে ভেরিয়েবল লিখার আরেকটা পদ্ধতি হচ্ছে লেট, অর্থাৎ আপনার স্ট্রিং মানে ভেরিয়েবল হচ্ছে ডাটা স্টোর করার একটা ধারক বা কন্টেইনার। তো আমরা এই যে ডাটা স্টোর করার জন্য যেমনইভাবে আমরা ভেরিয়েবল বা ভার ব্যবহার করি, ঠিক সেম ওইটাকে আমরা লেট ব্যবহার করে লিখতে পারি। তাহলে আমরা এতটুকু কি বুঝতে পেরেছি? ভারের পরিবর্তে আমরা এখন থেকে লেট ব্যবহার করব। এখন আপনি বলবেন যে ভাইয়া ভারের পরিবর্তে যদি লেট ব্যবহার করি, ভার দিয়ে যে কাজটা হচ্ছে লেট দিয়েও তো সেম কাজটা হচ্ছে, তাইলে আমি কেন লেট ব্যবহার করব? মডার্ন জাভা স্ক্রিপ্টের অংশ হচ্ছে লেট। তো মডার্ন জাভা স্ক্রিপ্টে ভারকে পরিবর্তন করে লেট দিল কেন? এটা আপনার মাথার মধ্যে প্রশ্ন আসলো না? লেটের তো আলাদা কিছু সুযোগ সুবিধা অবশ্যই আছে, সেটা আমরা দেখি। আপনি দেখেন ভার এ সমান 20 লিখছেন, পরবর্তীতে একে এডিট করে কত বানাইছেন? 30। এখন আপনার পেজটা মনে করেন বিশাল বড় প্রোগ্রাম, একই নামের ভেরিয়েবল কিন্তু আপনি এতে একটা ডিক্লেয়ার করে ফেলছেন, আপনার মনে নাই, মনে করেন পুরাটা প্রোগ্রাম লেখার পরে যে কোনো জায়গাতে আপনার হঠাৎ করে আবার একটা ভেরিয়েবলের দরকার লাগছে, আপনি জানেন না পূর্বে যে এ ডিক্লেয়ার করেছেন, আপনি আবারও লিখছেন ভার এ সমান 70। এখন দেখেন তো এর মান কি আর 20 আছে নাকি 70 হয়ে গেছে? 70। দেখেন আমার এর মান কিন্তু এখন 70 আসছে, এসেছে কিনা? তাহলে দেখেন আপনি আপনার প্রোগ্রামের মধ্যে কোনো এক জায়গাতে কিন্তু এই সমান 30 আপনি ডিক্লেয়ার করে ফেলছেন। এখন যে কোনো জায়গাতে ভুল করে সেম নামের ভেরিয়েবল ডিক্লেয়ার করে 70 দিচ্ছেন, তাহলে আগেরটার দাম থাকলো না, আপনার একটা ভুল হলো। কিন্তু আপনি যখন লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, আপনার পেজের যে কোনো এক পেজের মধ্যে বা যে কোনো এক জায়গাতে যাই আপনি আবারও লেট একই নামের ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করছেন। লেট সি সমান আমি দিলাম যে 100, তাইলে আমার এখন সি এর মান কত আসার কথা? 100। আপনি কিন্তু দেখতেছেন এখানে আমাদের একটা ইরর মেরে দিছে, তারা বলতেছে যে ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপড ভেরিয়েবল সি। তার মানে আপনি সেম নামের আরেকটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। আমি এটাকে রান করার চেষ্টা করি, রান করছে নাকি ইরর মেরে দিয়েছে? তাইলে আমার লেটের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, আপনি যখন একই নামের কোনো একটা ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করেন, সেম নামের ভেরিয়েবলটা আবার ডিক্লেয়ার করতে পারবেন না। অথচ বার নিয়ে যখন কাজ করেন
তখন আপনি একই নামের ভেরিয়েবল দিয়ে বারবার ডিক্লেয়ার করতে পারতেছেন। তাহলে বলেন আমার লেটটা কি আমাকে আলাদা একটা সুযোগ সুবিধা দিচ্ছে না? দিচ্ছে কি না? ভার দিয়ে আমার প্রোগ্রাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ একই নামের ভেরিয়েবল আমি একাধিকবার ডিক্লেয়ার করতে পারতেছি। বাট লেটের মধ্যে আপনি একই নামের ভেরিয়েবল একবারের বেশি আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। আপনাদেরকে একটু সহজ ভাষায় বুঝাই। আমরা যখন সিএসএস করেছিলাম, সিএসএস এর মধ্যে একই নেম এর ক্লাস বারবার ডিক্লেয়ার করতে পারছি কিনা? হ্যাঁ, একই নামের ক্লাস আমরা বারবার ডিক্লেয়ার করতে পারছি। হ্যাঁ, মানে আপনার এটা একই নামের ক্লাস অথবা ভার আপনি বারবার ডিক্লেয়ার করতে পারবেন, মানে আপনি যদি সিএসএস দিয়ে মনে রাখেন। আর লেটের ক্ষেত্রে একই নামের ক্লাস না, একই নামের আইডি। আমরা যখন সিএসএস করেছিলাম আমরা একই নামের আইডি কিন্তু একাধিকবার ইউজ করতে পারতাম না। তো একই নামের আইডি বা লেট আপনি একাধিকবার ডিক্লেয়ার করতে পারবেন না। এটি হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টের একটা সুবিধা। এই লেট হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্টের একটি ফিচার। তাহলে আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা কি var দিয়ে ডিক্লেয়ার করব নাকি লেট দিয়ে ডিক্লেয়ার করব? এখন থেকে ভুলে যান আপনি পূর্বে যে var শিখছেন। আপনি এখন থেকে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন লেট দিয়ে। কি দিয়ে ডিক্লেয়ার করবেন? লেট দিয়ে। এখন বলবেন ভাইয়া কেন শিখাইছেন? সেটা হচ্ছে আপনার ওই যে শিখানোর খাতিলে শিখাইছে। বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পেরেছে var এবং লেটের পার্থক্য? জি। ওকে, এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার আরেকটি পদ্ধতি হচ্ছে কনস্ট, CONS। এটাকে কনস্ট্যান্ট বলা হয়। আচ্ছা, কেউ কি বলতে পারবেন ইংলিশম্যান যারা রয়েছেন কনস্ট্যান্ট শব্দের অর্থ কি? ধ্রুবক। হ্যাঁ, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, DRUVOK। এই কনস্ট্যান্টের শব্দের অর্থ বুঝলে চলবে, ধ্রুবক। আচ্ছা, সায়েন্সে যারা পড়ালেখা করছেন আপনারা অবশ্যই জানেন ধ্রুবক মান বা ধ্রুবমান কাকে বলে। যেগুলো চেঞ্জ হয় না। হ্যাঁ, মানে এই মানটা চেঞ্জ করা যায় না, যেই মান চেঞ্জ করা যায় না, মানে তাদের মানটা পার্মানেন্ট। যেমন আমরা পাইয়ের মান শিখছিলাম না, পাইয়ের মান কত? 3.1416। এটা কি কখনো চেঞ্জ করা যাবে? এটা হচ্ছে একটা ধ্রুব মান। অঙ্ক যখন আমরা করেছিলাম 3.1416 মুখস্থ করছিলাম না পাইয়ের মান। এই যে পাইয়ের মান 3.1416, এটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা বা ধ্রুব মান। এটাকে বলা হয় কনস্ট্যান্ট। তো জাভা স্ক্রিপ্টের মধ্যে কনস্ট্যান্ট রয়েছে, এটাকে বলা হয় কনস্ট, সংক্ষিপ্ত করে কনস্ট বলা হয়। আপনি এই কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন d সমান মনে করেন 110, d সমান 110, এবং এটাকে আমি কনসোল ডট লগ সমান d দিলাম। দেখেন তো ভাইয়া আপনার d কনসোল ডট লগ প্রিন্ট হয়েছে কিনা? ওয়াও! তাহলে আমরা এটাও বলতে পারি আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার অথবা ডাটা স্টোর করার আরেকটা পদ্ধতি হচ্ছে কি? কনস্ট। এখন কনস্টটা কেন আমরা ব্যবহার করব সেটার জন্য আমরা একটু উপরে যাই। এই দেখেন আপনি যখন আপনি এখানের মধ্যে লেটে আসেন, আমি লেটকে পূর্বে ডিক্লেয়ার করলাম, তার ডাটা স্টোর করলাম পরবর্তী লাইনে, সমস্যা হবে? দেখেন আমার কিন্তু প্রোগ্রাম রান করেছে। আপনি ভারের মধ্যে আসেন, আপনি ভেরিয়েবলটাকে পূর্বে ডিক্লেয়ার করেন, পরবর্তী লাইনে যাইয়া পরবর্তী লাইনে গিয়ে আপনি ডাটা স্টোর করেন। প্রবলেম হয়েছে? হয়নি। কিন্তু আপনি কনস্ট্যান্ট নিয়ে যখন কাজ করবেন, এই কনস্ট্যান্টের মধ্যে যদি আপনি ভেরিয়েবলটাকে পূর্বে ডিক্লেয়ার করেন এবং পরবর্তী লাইনে যদি আপনি ডাটা স্টোর করেন যে 110, আপনাকে দেখবেন একটা এরর মেরে দিয়েছে। তাহলে কনস্ট্যান্টের পার্থক্যটাকে আমরা বুঝতে পেরেছি। কনস্ট্যান্টের মধ্যে আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখনই আমাদেরকে তার পাশেই তার মানটাকে দিয়ে দিতে হবে বা তার ভ্যালুটাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার
ভার এবং লেটের মধ্যে অন্যতম একটা পার্থক্য। সবাইকে বুঝতে পেরেছি মেইন পার্থক্যটা? ডাটাটা আমার ভেরিয়েবলের মানটা অবশ্যই সাথে সাথেই ভ্যালুটা দিয়ে দিতে হবে। আরেকটা অমিল রয়েছে যে কনস্ট্যান্টের মান কিন্তু নির্দিষ্ট, এটা চেঞ্জ করা যায় না। আপনি দেখেন আমি ভারের মানটা a সমান 10, পরবর্তী লাইনে আমি এর মান দিছি 30, তাহলে এখন দেখেন এর মানটা কি আর 10 আছে নাকি 30 হয়ে গেছে? 30 হয়ে গেছে। তাহলে দেখেন আমার এটা 30 দেখাইছে। এই লেট সি সমান 1000, পরবর্তী লাইনে দিছি আমি 50, এখন সি এর মান কি 1000 আছে নাকি 50 হয়ে গেছে? কি রে ভাই, আপনারা কি বুঝেন না? 50, অর্থাৎ আমাদের ভারের মানটা এডিট করা যায়, একাধিকবার আমি চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। লেটের মানটা আমি একাধিকবার চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। কিন্তু আপনি যদি কনস্ট দিয়ে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলেন, তাকে আর আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি এখানের মধ্যে মনে করেন 1050 এরকম লিখেন, দেখবেন আপনার এটা ইরর মেরে দিয়েছে। আনসার কি দেখাইছে? দেখায় নাই। অর্থাৎ কনস্ট্যান্ট মানটা ওই যে পাইয়ের মানের মতো বা ধ্রুবক, এটা একবারই ডিক্লেয়ার করতে পারবেন, পরবর্তীতে তাকে আর এডিট করতে পারবেন না। তাহলে এখন আপনি নিজেই চিন্তা করে নেন, আমরা তো ধরে নিলাম আমরা সবসময় লেট ব্যবহার করব। কনস্ট কখন ব্যবহার করব? আপনার প্রোগ্রামের মধ্যে এমন এমন কিছু ডাটা থাকবে যেগুলো আর চেঞ্জ করা লাগবে না, এগুলো একবারই থাকবে, এগুলাকে সামনে আর চেঞ্জ করার প্রয়োজন হবে না, এডিট করার প্রয়োজন হবে না। যে ডাটাটা বা যেই ভেরিয়েবলটা পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন নাই, তখন আপনি কি করবেন? লেটের পরিবর্তে কনস্ট ব্যবহার করবেন। সবাই কি কনস্ট্যান্ট, লেট এবং ভার এই তিনটা কি বুঝতে পেরেছি? আচ্ছা ভাইয়ার ভাষা কি বেশি কঠিন হয়ে যাইতেছে? আমি কিন্তু কুমিল্লার আঞ্চলিক ভাষা মাঝে মধ্যে ব্যবহার করি, ভাষা যদি না বুঝেন তাহলে বলবেন ভাইয়াকে। না ভাইয়া, এখানে মূলত যে তিনটা জিনিস তো হ্যাঁ একসাথে আমরা গোলায় ফেলতেছি না, এটা এতটুকু মনে রাখবেন। আমরা যখন এক্সাম্পলটা করব, আমরা যখন প্রজেক্টটা করব, তখন মানে এটা যখন ব্যবহার করব, তখন আমরা হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আরো ক্লিয়ার হবেন একই রকমের ভাইয়া। যখন আপনাদেরকে ডম নিয়ে কাজ করাবো, সামনে যখন প্রজেক্ট করাবো, তখন আপনি এগুলো বুঝতে পারবেন। যেমন আপনারা এগুলো কিন্তু শিখতেছেন, এগুলো কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, এগুলোর বাস্তবিকতা কি, এগুলো কিছুই বুঝতেছেন না, শুধু অন্ধভাবে শিখতেছেন। যখন আমি প্রজেক্ট করাবো, ডমে আপনাদেরকে প্রজেক্টে অ্যাপ্লাই করব, ডম নিয়ে আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন যে কোনটার প্রয়োজনীয়তা কি। ওই HTML CSS এর মতো আর কি আপনারা এখন শিখে যাচ্ছেন, পরবর্তীতে প্রজেক্ট করবেন। তো এখানের মধ্যে আপনি এতটুকুই মনে রাখেন, ভার যেটা সেটা হচ্ছে একই নামের ভার, একই নামের ভেরিয়েবল একাধিকবার ডিক্লেয়ার করতে পারবেন। আর লেট দিয়ে আপনি একই নামের ভেরিয়েবল একাধিকবার ডিক্লেয়ার করতে পারবেন না। আর কনস্ট্যান্ট দিয়ে মানে একই ভেরিয়েবলের ডাটা বা ভ্যালু আপনি পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না, তাকে নির্দিষ্টভাবেই রাখতে হবে। তার মান যেটা একবার দিবেন, এটাই হচ্ছে তার নির্দিষ্ট। এরপরে আপনি একই নামের এই যে ডি, এটা তো আপনি নতুন করে নেওয়ার তো প্রশ্নই আসে না, যেহেতু এটা নির্দিষ্ট। এতটুকু যদি আমরা বুঝি, তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। হ্যাঁ, পরবর্তী স্টেপে আপনাদেরকে আরেকটা বিষয় আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু বুঝতেছেন না। সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে এক প্রকার মানে একটা পজিশনে নিয়ে আসতেছি, আমি যেন আপনাদেরকে লুপ নিয়ে, কন্ডিশন নিয়ে এবং ফাংশন নিয়ে বা অ্যারে নিয়ে আপনাদেরকে যেন আমি অ্যাডভান্স কিছু এক্সাম্পল আমি দেখাইতে পারি, সেই জন্যই আমি আপনাদেরকে এগুলো ফাঁকি দিয়ে দেখাই ফেলতেছি। অ্যাডভান্স প্র্যাকটিস আসলে তো আপনাদের জন্যই ভালো, তাই না? এটাই। এবং আপনাদের এগুলো এখন আমরা আসি, আমরা ব্রেক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? ব্রেক স্টেটমেন্ট কোথায় যেন আলোচনা করছিলাম? ওই যে সুইচ কেস নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, এই ব্রেক স্টেটমেন্ট কি করে সুইচ কেসের মধ্যে আমাদের মানে স্টপ করে দেয়, আমাদের প্রোগ্রামটাকে স্টপ করে দেয়। যখনই আমাদের কন্ডিশন মিলে যায়, সেখানে সে কী করে? ব্রেক করে দেয়, তাই তো? এখন আমরা এই ব্রেক স্টেটমেন্টের জন্য মতো আরেকটা স্টেটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট।
ভাইয়া পাইথনে তো কন্টিনিউ এবং পাসও আছে, কিন্তু এখানে কি পাস আছে? না না, এখানে মধ্যে পাস নেই। এখানে মধ্যে আমরা ব্রেক এবং কন্টিনিউটা পাবো। একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট আর একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। এই কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে সে কী করবে, আমাকে স্কিপ করে দিবে। আমি বুঝাই। ব্রেক স্টেটমেন্ট যেটা করে, আমার কন্ডিশন বা শর্ত যখন মিলে যায় তখন সে কী করে, প্রোগ্রামটাকে ক্লোজ করে দেয় যে এখানেই তুমি সমাপ্তি। আর কন্টিনিউ স্টেটমেন্ট কি করে, আমার কন্ডিশন বা শর্ত যখন মিলে যাবে তখন সে কী করবে, ওই শর্তটাকে স্কিপ করে পরবর্তী শর্তে চলে যাবে। বুঝতে পারছেন? আমার কন্ডিশন মিলে গেলে ওই কন্ডিশন স্কিপ করে পরবর্তী প্রোগ্রামে চলে যাবে। আর ব্রেক স্টেটমেন্ট কী করে, কন্ডিশন মিলে গেলে ওই কন্ডিশনটাকে মানে বা ওই শর্তটাকে সে স্টপ করে দেয় বা এখানের মধ্যে প্রোগ্রামটাকে ক্লোজ করে দেয়, ওই প্রোগ্রাম ক্লোজ করে দেয়। তো বাস্তবে আমরা একটু প্রমাণ দেখে আসি, সেটা বোঝার জন্য আমরা এখন আবারও আমাদের লুপের মধ্যে আসতেছি। লুপ, এই যে ফর লুপ দিলাম এবং এই ফরের ভিতরে আমরা দেখেন আপনাদের প্রোগ্রামে কিন্তু চলে আসতেছে আমি আবার লুপের ব্যবহার ফর। এই ফরের মাঝখানে আমরা কি করব, প্রথমে আমরা কি দেই, ইনিশিয়ালাইজার দেই, তারপর আমরা কি দেই, ওই যে এখানে লেখা আছে ইনিশিয়ালাইজার দেই, তারপর হচ্ছে কি কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তাহলে আমরা ইনিশিয়ালাইজারটা এখন var i সমান মনে করেন এখানের মধ্যে 0 দিচ্ছি। আপনারাই বলেন আমরা কি var ব্যবহার করব নাকি লেট ব্যবহার করব এখন থেকে? হ্যাঁ, আমরা এখন থেকে লেট দেব। আমরা ভারের কথা ভুলেই যাই, var নামক কিছু নেই আমাদের কাছে। লেট i সমান 0। তারপর আমরা লেটের ব্যবহারটা এখন শিখি। এখানে আপনাকে কিন্তু ভবিষ্যতে ভারও ব্যবহার করতে হবে, শোনেন, ভারও ব্যবহার করতে হবে। এখন লেটটা মনে রাখানোর জন্য আর কি বলতেছি, আপনারা এখন লেট ব্যবহার করবেন, বুঝতে পারছেন? ভার যে একবারেই ব্যবহার নাই বা বাদ দিয়ে দিবেন এমনটা না, কিন্তু দরকার আছে। যখন আপনি এগুলো কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। এবং আমি বলতেছি এই আই এর ভ্যালুটা হচ্ছে 10-এর চেয়ে ছোটো বা সমান, অ্যান্ড ইনক্রিমেন্ট হচ্ছে i++। এর মধ্যে আমি কনসোল console.log দিলাম আইকে, ঠিক আইকে প্রিন্ট করলাম। বলেন তো আইয়ের আনসার কি আসবে? আইয়ের আনসার আসবে এই যে 0 থেকে আমার এটা 10 পর্যন্ত প্রিন্ট করেছে। 0 1 2 3 4 5 6 7 8 9 10। ভাইয়া কি করলাম, ভাইয়া যদি এখানের মধ্যে একটা মিনিট, ভাইয়া এখানের মধ্যে ভাইয়া যদি ব্রেক দিয়ে দেই, তাহলে এই লুপটা কিভাবে কাজ করছে আপনারা দেখেন। আমার লুপটা কি করছে, একদম 0 থেকে 10 পর্যন্ত সে 10 বার লুপ চালাইছে। লুপ মানে চলমান, চক্রা মানে ঘুরতে থাকে। প্রথমে সে এটা 0 দিছে, পরবর্তীতে আবারও ঘুরে এসে দেখছে আমার 10-এর চেয়ে কম, তারপর আবার 1 দেখাইছে, 2 দেখাইছে, 3 দেখাইছে, 4 দেখাইছে, এভাবে আস্তে আস্তে 10 পর্যন্ত যাওয়ার পর দেখছে যে না, আমার আর কন্ডিশন মানতেছে না, তারপর সে এখান পর্যন্ত রান করছে। এটা বারবার মানে চক্র হচ্ছে কিনা বা ঘূর্ণায়মান হচ্ছে কিনা? হ্যাঁ, বাট এটা প্রথমবার ঘূর্ণায়মান দেওয়ার সময় আমার কন্ডিশন ঠিক ছিল। কন্ডিশন মাইনা ঘূর্ণায়মান হইয়া এই যে console.log i এর মানটা কিন্তু এখানে 0 দেখাইছে। দেখানোর পর এখানে কি পাইছে, ব্রেক স্টেটমেন্ট কি করে, কন্ডিশন মিলে গেলে প্রোগ্রামটাকে স্টপ করে দেয়। তাহলে বলেন এখানে এই প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, দ্বিতীয়বার কি আমার আর প্রিন্ট করবে 1? না, প্রিন্ট করবে না, কারণ সে একবার কন্ডিশন মিলছে, প্রোগ্রাম রান করছে, আমার শর্ত মিলে গেছে, এবার কাছে ব্রেক করে দিছে। দেখেন 0-এর পরে আর আনসার আসে নি। ভাইয়া যদি বলেন ভাইয়া আমি যদি console.logটাকে ব্রেকের পরে দিই তাহলে বলেন তো আনসার আসবে? আনসার একটা কিছুই আসবে না, কারণ প্রথমেই সে ব্রেক করে ফেলছে, মানে শর্ত মিলছে, এখানে আনসার প্রিন্ট করার প্রয়োজন হয়নি, এখানে সে কী করছে, ব্রেক করে দিয়েছে। তো ব্রেকের ব্যবহারটাকে আমরা একটু হলেও কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এটার একটা মানে অ্যাডভান্স প্র্যাকটিস করায়। আপনারা বললে আমি অ্যাডভান্সে যাব।
অ্যাডভান্স ভাইয়া এখানে নিয়মে শর্ত একটু মিলছে দেখেন। যে বললেন কথাটা, এটা মানে হ্যাঁ ভাইয়া হ্যাঁ, এই যে এখানে বললেন শর্ত মিলছে সে ব্রেক করছে, এখানে তো শর্তই দেয় না, ধরেন কন্ট্রোল অফ না, এখানে তো শর্ত এই যে আমি কন্ডিশন দিয়ে দিছি, তো এখানে 10-এর চেয়ে ছোট হবে, আই এর মান 10-এর চেয়ে ছোট হবে বা সমান হবে, তো 10-এর চেয়ে ছোট 0, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত সে যাবে। তো এই জন্যই 10-এর চেয়ে ছোট 0, এই জন্য সে প্রথমে 0 দেখাই ফেলছে, দেখানোর পরে ব্রেক হয়ে গেছে। জি ভাইয়া, আরেক দুইটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আচ্ছা এখানে যদি আমরা মানে সব সময় সবাই দেখতেছি মানে যে লেট আই ধরে, মানে আই এর কোনো মিনিং, এর কোনো মিনিংফুল হ্যাঁ মিনিংফুল এটা আছে? নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা কতটা করেছিলাম। আয় ধরে? কেউ কি বলতে পারবেন ভাইয়া কেন আই ব্যবহার করেছি এখানের মধ্যে? কাউন্টার ভ্যালু। হ্যাঁ এই যে এটাকে বলা হয় কাউন্টার ভেরিয়েবল। আর কাউন্টার ভেরিয়েবল নিয়ে ভাইয়া বিস্তারিত আলোচনা করেছি, আপনি ক্লাস 8-তে একটু দেখে নেবেন ভাইয়া। হ্যাঁ, কেন আমরা আই ব্যবহার করবো এটা ভাইয়া সুন্দর করে বুঝিয়ে দিছি গত ক্লাসে, এখন আর এটা আমরা রিপিট করতেছি না। কারণটার কারণে ভাইয়া মানে ফুল ক্লাস করা যায় না, এই যে এখন আমি বেগিনছি তারপরে ঢুকছি। ভাইয়া আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হ্যাঁ। আমি যখন 1 2 করি মানে প্রিন্ট করব, তখন 1 এর আগে 0 দিব বা 2 এর আগে 0 দিব, মানে এভাবে দিলে দুই সংখ্যা তৈরি করতে হলে? হ্যাঁ আমরা এইটাও করতে পারবো। আমরা এই যে আমরা আজকের ক্লাসে আপনাদেরকে তাহলে এটা দেখাবো একটা, আমরা যদি লুপ ব্যবহার করে আমরা জোড় সংখ্যা কিভাবে প্রিন্ট করতে হয় 2 4 6, এখানে তো কি করা হয়েছে 0 থেকে, আমি ওইটা বলি না ভাইয়া, তাইলে আমি বলছি যে 0 1 2 3 আছে না, হ্যাঁ এগুলোর আগে 0 হবে, ও 0 এর আগে মানে 0 0 0 1 0 2 0 3 এভাবে আছে না, এভাবে হয় না দুইটা সংখ্যা নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনাকে এটা আবার ওই যে কন্ডিশনে ইউজ করতে হবে, শর্ত লিখতে হবে আপনাকে। নেস্টেড ফর লুপে হবে ভাই, নেস্টেড আমরা এখন লুপের প্র্যাকটিসটা করতেছি, আমরা এটাতে থাকি, আবার আমরা কন্ডিশনে এখন যাচ্ছি না। হ্যাঁ জি ভাইয়া, আপনি এই যে তো আপনি চাইলে যদি সামনে যদি 0 রাখতে চান, 0 1 0 2 এভাবে যদি রাখতে চান, তাহলে আপনি যে এখানে কনসোল ডট লক করছেন না, এখানের মধ্যে আপনি আপনি জিরো কনক্যাটিনেট করলে, হ্যাঁ কনকেট করে দেন এবং এখানে একটা 0 দিয়ে দেন, এই যে 0 1 তখন তো 0 10 এর আগে 0 চলে যাবে ভাইয়া। হ্যাঁ তখন তো 10 এর আগে 0 চলে যাবে। 10-এর আগেও 0টা চলে আসতেছে, সেক্ষেত্রে আপনাকে আবার কন্ডিশন লিখতে হবে, আপনাকে এই যে কন্ডিশন ব্যবহার করে কাজটা করতে হবে। এগুলো আপনারা পারবেন, কোনো এক সময় যখন কন্ডিশন নিয়ে কাজ করবেন তখন পারবেন। আচ্ছা আমরা একটু অ্যাডভান্স প্র্যাকটিসে আসি। ফর দিয়েছি লেট আই সমান 0 দিয়েছি, আই সমান 10-এর চেয়ে ছোটো বা সমান আই প্লাস প্লাস করেছি, এবং এখানের মধ্যে আমি একটা ইফ দিলাম, ইফ আই সমান সমান আমি 6 দিলাম, কত দিলাম 6, আই এর মান যদি 6 হয় তাইলে তুমি এখানের মধ্যে ব্রেক করে ফেলো, দেন তুমি এখানের মধ্যে কনসোল ডট লক করো। দেখেন প্রোগ্রামটা কিভাবে লিখলাম, আমরা অ্যাডভান্সে চলে আসতেছি এবং এখানের মধ্যে তুমি প্রিন্ট করবা আইকে। তাহলে দেখেন আমরা এখন লুপের ভিতরে কন্ডিশন ব্যবহার করা শিখিয়ে যাচ্ছি, কিন্তু আমরা একটা লুপের ভিতরে কন্ডিশন ইউজ করলাম এবং কন্ডিশনে বলতেছি যে আই এর মান যখনই 6 হবে, আই এর মান যখনই 6 হবে তখন তুমি ব্রেক করবা। তাইলে বলেন তো এটা প্রথমে যখন লুপ চালাবে প্রথমে আমার আনসার আসবে কত, আই এর মান কত আসবে 0, তাইলে আমাকে প্রথমে 0 প্রিন্ট করবে। দ্বিতীয়বার আবারও সে চলমান বা ঘূর্ণায়মান হবে, তো ঘুরে আইসা যখন দেখবে দ্বিতীয়বার 2 3 4 5 কত পর্যন্ত প্রিন্ট করবে 6, এই 6 প্রিন্ট করার পর দেখবে যে আমার কন্ডিশন এটা মিলে গেছে, তখন সে ব্রেক করে ফেলবে। দেখেন আপনার আনসার কিন্তু 0 থেকে 6 পর্যন্ত 5 পর্যন্ত আসছে, 6 আর প্রিন্ট করে নাই। 6 যখন এখানের মধ্যে মিলে গেছে তখনই সে এখানে কি করে ফেললো, ব্রেক করে ফেললো। আপনি যদি কনসোল ডট লগ আইটাকে এখানে না দিয়ে যদি উপরে দেন তাইলে আবার 6 পর্যন্ত প্রিন্ট করবে। এই 6 প্রিন্ট করার পর দেখবে যে এখানের মধ্যে 6 মিলে গেছে, এখানের মধ্যে ব্রেক করে ফেলবে। ব্রেকের ব্যবহারটাকে আমরা আরেকটু ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ জি, আবার আমরা এটা করতেছি, এখানে আমাদের ব্রেকের পরিবর্তে এবার কন্টিনিউ দেই। এক এক্সাম্পলে আমাদের এটা শেষ। কন্টিনিউ কন্টিনিউ কি করে, কন্ডিশন মিলে গেলে স্কিপ করে ফেলে, ওই প্রোগ্রামটাকে স্কিপ করে ফেলে। তাহলে দেখেন আমার কন্ডিশন যখনই 6 মিলে গেছে, এই 6 কি স্কিপ করে ফেলবে, মানে আমার 6 কি আনসার হিসেবে থাকবে,
থাকবে না। আপনি কন্ট্রোল অল্টা এন দেন, আপনি দেখেন গণে দেখেন 0 1 2 3 4 5 এই 6 কি এখানে আছে? না নাই, 6 স্কিপ করে ফেলছে। মানে আমার কন্টিনিউর কাজ হচ্ছে যখনই কন্ডিশন মিলে যাবে তখন সে কী করবে, প্রোগ্রামটাকে স্কিপ করে পরবর্তী প্রোগ্রামে চলে যাবে। ভাইয়া যদি এখানে মধ্যে 4 দেই, দেখবেন যে আমার 4 মিলে গেছে, 4 কি স্কিপ করে পরবর্তী লাইনে চলে গেছে। আমরা চাইলে কনসোল লকটাকে এখানে না দিয়ে যদি উপরে দেই, তাহলেও দেখবেন আপনি সেমভাবে এটা কাজ করলো। দেখেন আপনার এখানের মধ্যে এই 4 দেখানোর উপরে 4 স্কিপ হয়ে পরবর্তী লাইনে 5 আসছে। ও সরি, এখানে স্কিপ হইতেছে না, কারণ আনসার তো আমাকে প্রথমেই প্রিন্ট করে ফেলতেছে। তো এটার এক্সাম্পলটা বুঝতে হলে আপনাকে শেষেই কনসোল ডট লক করতে হবে। তো আমরা কি কন্টিনিউর ব্যবহারটা কি বুঝতে পেরেছি? এখানে যদি 2 দেই তাহলে দেখবেন 2 স্কিপ হয়ে গেছে। আমরা যদি এখানের মধ্যে 3 দেই তাহলে দেখবেন 3 স্কিপ হয়ে গেছে, এখানে দেন না। এভাবে আপনারা বিভিন্নভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? i = 4। তো এই দেখেন আপনার i = 3 এবং 4 একসাথে কিন্তু দুইটা এখানের মধ্যে কাজ করবে না। দেখেন আপনার এটা কি হয়েছে, কন্ডিশন তারা বলছে কি i এর মান 3 এবং 4 দুইটা হতে হবে, তাইলে এটা কন্টিনিউ করবে। i এর মান কি প্রতিবার কি 3 4 দুইবার হবে নাকি একবার একটা হবে? একটা হবে, এই জন্য এটা এখানের মধ্যে প্রোগ্রামটা কাজ করেনি। আচ্ছা, আমরা কন্টিনিউ স্টেটমেন্টটাকে এবার কি স্কিপ করি? এগুলো আমরা যখন অ্যাডভান্স প্র্যাকটিস করব তখন আমরা এটা বুঝতে পারবো আরও। এখন আমি এগুলা মুছে দিচ্ছি, একবারে উপর পর্যন্ত চলে যাই, আমার এগুলার দরকার নেই। এবার আমরা আমাদের এই এক্সাম্পলগুলোকে একটু করি। আমরা এখানে আমাদের 3টা ভেরিয়েবল নিয়েছি, 3টা ভেরিয়েবলকে আমরা একটা কাজ করি, এখানে আমাদের লেট দিয়ে দিই। লেট নেমস নিলাম, নেওয়াজ ভাই, কান্ট্রি দিলাম বিডি ইন্ডিয়া, ইউএস, পাকিস্তান, ইউকে, স্টুডেন্টস একটা অবজেক্টস নিলাম, এবং বিদ্যুৎ ভাইয়ের নাম দিয়ে আমরা একটা অবজেক্টও এখানের মধ্যে লিখেছি। লেখার পর আমরা এখন যে কাজটা করব, লুপ ব্যবহার করে আমরা ইটারেট করা শিখব। কি করা শিখব? ইটারেট। ইটারেট মানেটা কি? ইটারেট শব্দের মিনিংটা কি? ইটারেট মানে হচ্ছে ওই যে একটা একটা করে কি করা, এখান থেকে খুঁজে বের করে আনা। আমার নেমসের মধ্যে নেওয়াজ ভাই, এখান থেকে আমরা এন বের করে আনবো, ই বের করে আনবো, ডব্লিউ বের করে আনবো, জেড বের করে আনবো। আবার কান্ট্রির মধ্যে আমাদের যে ইন্ডেক্সগুলো রয়েছে বিডি ইন্ডিয়া, ইউএস, পাকিস্তান, ইউকে, এগুলাকে আমরা একটা একটা করে বের করে আনবো। মানে ইন্ডেক্স যেগুলো রয়েছে ওই ইন্ডেক্সগুলোকে আমরা বের করে আনবো। তো ইন্ডেক্স বের করে আনার জন্য আমরা আমরা কাজ করেছিলাম যে কনসোল ডট লগ দিয়ে আমরা যদি এখানের মধ্যে নেমস এবং এভাবে দিয়ে যদি 0 দেই, বলেন তো নেমসের 0-তে কে আছে? এন আছে। তারপর 1 যখন দিব ই আছে। তারপর হচ্ছে আমি যদি এখানের মধ্যে 5 দেই তাহলে দেখবো যে ফাঁকা, তারপর 6 দিলে এখানের মধ্যে ভি আছে। এভাবে আমরা ইটারেট করতে পারতেছি। তো ইটারেটটা আমি চাচ্ছি একসাথে সবগুলা ইটারেট হয়ে যাবে, একসাথে এখান থেকে সবগুলা বের হয়ে আসবে। তাহলে বলেন আমার এটা তো আমি যখন যেই ভ্যালু দিচ্ছি বা যে ইন্ডেক্স দিচ্ছি ওইটাই কিন্তু বের হয়ে আসতেছে, যে ইন্ডেক্স দিচ্ছি ওইটাই কিন্তু আসতেছে। আমি যদি পর্যায়ক্রমে একটা একটা করে ইন্ডেক্স বের করে আনি বা একটা একটা করে যদি এখানে বসাইতে চাই, তাহলে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা পর্যায়ক্রমে কাজটা হবে। তাহলে বলেন তো আমি এখানের মধ্যে কি ব্যবহার করব? লুপ। লুপের কাজ কি? একটার পর একটা চেক করা না? লুপের কাজ হচ্ছে একটার পর একটা কি করা? চেক করা। তো যেহেতু আমি একটার পর একটা ইটারেট করব, তার মানে আমি এখানে আমাদের লুপ ব্যবহার করব। তাহলে দেখেন আপনাদের লুপের কতটা প্র্যাকটিস লাগে, কত অ্যাডভান্স জানতে হবে আপনাকে। একটা মিনিট ভাইয়া। আচ্ছা,
তা আমরা এখানে আমাদের লুপ ব্যবহার করি, আসেন। আচ্ছা, লুপ যে ব্যবহার করব, এখানে যে লুপ ব্যবহার করব, তা আমরা নেমস থেকে কি একটা একটা করে ইটারেট করতে পারবো? আমরা তো কান্ট্রি থেকে কি সুন্দর করে একটা একটা করে বের করতে পারবো। এই যে কান্ট্রি থেকে যেমনিভাবে আমরা একটা একটা করে বের করতে পারতেছি, ঠিক আমরা নেমস থেকেও কিন্তু একটা একটা বের করতে পারতেছি। তার মানে আমরা বলতে পারি নেমসটা কিন্তু আমার এর মতো কাজ করে। তার বাস্তব প্রমাণ হচ্ছে আপনি নেমস ডট LENGTH লেংথ দিতে পারবেন, দিলে দেখবেন এটা তার ইন্ডেক্স নাম্বার বলে দিয়েছে। আপনি ঠিক সেম COUNTRY কান্ট্রি ডট লেংথ দিতে পারবেন, কান্ট্রির মধ্যে লেংথ বলে দিয়েছে। তার মানে আমার নেমস এবং কান্ট্রিটা মোটামুটি এর মতো কাজ করে। আমি যদি এখানে স্টুডেন্টস দিয়ে চেক করতে চাই, STUDENTS স্টুডেন্টস ডট লেংথ যদি দেই, তাহলে দেখেন এটা আনডিফাইন বলতেছে। আমার অবজেক্টটা কি ইন্ডেক্স বের করতে পারবো অবজেক্টস থেকে? অবজেক্টের মধ্যে কি ইন্ডেক্স থাকে নাকি প্রপার্টি থাকে? প্রপার্টি। হ্যাঁ, তাইলে আপনি একটু আনসার দিয়ে ফেলেন, আমরা কি অবজেক্টকে কি ইটারেট করতে পারবো? না, অবজেক্টকে ইটারেট করতে পারবো না, অবজেক্টকে আমরা প্রপার্টি ধরেই বের করতে হবে। তো এটার জন্য প্রোগ্রাম আছে, আমরা দেখাবো, সমস্যা নেই। তো আমি এখানের মধ্যে আবার দিচ্ছি, এটা উঠিয়ে দিয়ে আপাতত আমরা একটা লুপ চালাই ফেলি, ফর। এ দেখেন আপনি এক একটা প্রবলেম আপনার সামনে আসতেছে, আপনি এক একটা প্রবলেম আপনি সলভ করতেছেন। এই ফরের ভিতরে আমি বলতেছি লেট I সমান 0 এবং এটা শেষ করলাম। লেট I সমান 0 দিয়েছি এবং বলেছি I তোমার মান হচ্ছে, বলেন প্রথমটার মান কত? 0 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাকে এখানে 8 লিখতে হবে। একজন ভাইয়া কিন্তু বলেই দিচ্ছেন যে ভাইয়া আপনি এখানে মধ্যে লেংথ দিয়ে দেন। হ্যাঁ, আমরা এই যে এখানে গণার মধ্যে ভুল হতে পারে না? ভুল হতে পারে। হ্যাঁ, গণার মধ্যে ভুল হবে, অনেক বড় হতে পারে। তা আমরা নেমস ডট লেংথ দিয়ে দিই, NGTS লেংথ। তাইলে আমার এটা কি হলো, লেংথটা ধরে নিবে সে। এটা পারার কথা, এটা না বুঝলে এটা আপনার ব্যর্থতা। এরপরে ভাই এখানে আমাদের কনসোলটা লক করি। এখন যদি কনসোলটা লগ I করি, দেখেন তো আপনার ইটারেট করছে কি না। 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত একটা একটা করে ইটারেট করে ফেলছে। তো আমি চাচ্ছি ভ্যালুটা সহ দেখাবে। তো ভ্যালু সহ যদি দেখাইতে চাই, প্রথমে আমরা স্ট্রিং দিয়ে লিখব। তো যদি স্ট্রিং দিয়ে লিখতে চাই, তাহলে আমরা এইভাবে ডাবল কোটেশন দিব, দিয়ে বলবো ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে, ইন্ডেক্স হলো প্লাস দিয়ে আমাদের ইন্ডেক্স হলো I। দেখেন তো এই যে ইন্ডেক্স I এর মানগুলো আসছে। তারপর আমরা আবার প্লাস দিয়ে বলবো যে আমার ভ্যালু, মানে 0 ইন্ডেক্সে ভ্যালু কত বা 1 ইন্ডেক্সে ভ্যালু কত সেটা দেখার জন্য আমরা আবার প্লাস দিয়ে, এই কাজটা কিন্তু আমরা গতকালও করেছিলাম, মনে আছে? হ্যাঁ, গতকালও আমরা কাজটা করেছিলাম। তো এখানের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হলো কিভাবে দিতে পারি, আমরা এই যে নেমস NAMES নেমস, এবং আমরা এখানের মধ্যে কাজটা করে ফেলি, এইভাবে দিয়ে আমরা I দিয়ে দিচ্ছি। এবার দেখেন আপনার এই যে আমি এটাকে ইটারেট করতে পারলাম কিনা। 0 ইন্ডেক্সে N, 1 ইন্ডেক্স হচ্ছে E, 2 ইন্ডেক্স হচ্ছে W। এই কাজটা কিভাবে হচ্ছে বলেন তো? ওই যে ফর লুপের কাজ, সে বারবার লুপ হয়ে একটার পর একটা প্রিন্ট করতেছে বা রান করতেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই কাজটা ভাইয়া একটু শেষ করি। আমি যদি এই কাজটাকে যদি আমাদের টেমপ্লেট লিটারেলসের মাধ্যমে করতে চাই, অর্থাৎ ব্যাকটিক দিয়ে করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? INDEX ইন্ডেক্স কোলন, তারপর হচ্ছে কি আমরা ডলার দিব, এভাবে দিয়ে আমরা I দিব। তারপর আবার আমরা কি করব? স্পেস দিব, স্পেস দিয়ে আমরা এখানের মধ্যে আবার কি করব? ভ্যালু কোলন, আবারও আমরা ডলার দিব, এভাবে দিয়ে ভ্যালু হচ্ছে NAMES নেমস, এভাবে I।
দেখেন সেম কাজটা আমি নিচেও করেছি। তাহলে বলেন আমার উপরেরটা সহজ নাকি নিচেরটা সহজ? অবশ্যই নিচেরটা। হ্যাঁ, আমরা এইভাবে টেমপ্লেট ইটারেটস ব্যবহার করব। ভাইয়া বলেন, আমরা ইটারেট হ্যাঁ, করাটাও ভাইয়া। শিখে গেছি। হ্যাঁ মানে ভাই ওই যে এইটাই বলতে চাচ্ছিলাম। আরেকটা হচ্ছে কি, আপনি যে কনসোল লক করার পরে কন্ট্রোল এন বলেন না নাকি ওই যে ই করার জন্য, রান করার ও জন্য? আচ্ছা, রান করার জন্য ভাইয়া কন্ট্রোল অল্টা এন বলি। আচ্ছা আচ্ছা, আমি কন্ট্রোল অল্টা এন ভাইয়া প্রথম ক্লাসে এগুলো বলেছিলাম ভাইয়া, আপনি মনে হয় প্রথম ক্লাসটা দেখেননি। এই যে আমি এটা বারবার বলেই ফেলি। আর আমি যেভাবে প্রোগ্রাম রান করে দেখাই, আপনারা হয়তো কোনো ইউটিউব চ্যানেল বা কারো কাছে হয়তো দ্বিতীয় কারো কাছে এভাবে কি প্রোগ্রাম রান করতে দেখছেন? আমি যে সিস্টেমে ভিএস কোডের মধ্যে রান করতেছি, কোনো টিউটোরিয়াল কি পেয়েছেন? মনে হয় না পাইছেন, আমি দেখি নাই কোথাও, কারণ আমি তো সব টিউটোরিয়াল দেখি কারা কীভাবে করায়। আমি একটু আলাদাভাবে করানোর চেষ্টা করি, আমার সিস্টেমগুলো ভিন্ন। আচ্ছা ভাই, এখানে যে ডলার চিহ্নটা দিচ্ছেন না, ডলার চিহ্নটা কি সবসময় সিকোয়েন্স মেইনটেইন করে? হ্যাঁ, এটা লেখার মানে সিস্টেম না, মানে আপনার ভেরিয়েবলটা যদি আপনি ব্যাকটিকের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে বা লিখতে হলে আপনাকে এভাবেই লিখতে হবে। এটা হচ্ছে তার সিস্টেম বা প্রক্রিয়া। বুঝছি? আমরা কি পরবর্তী ধাপে যাব? আমরা কি আস্তে আস্তে কি লুপের সাথে কি পরিচিত হচ্ছে? আপনার পরীক্ষায় যদি আসে, আমি যখন পরীক্ষা নিব, এক্সাম নিব, আমি কিন্তু রিঅ্যাক্ট শুরু করার আগে আপনাদের এক্সাম নিব। যারা এক্সামে উত্তীর্ণ হবে তাদেরকে নিয়েই রিঅ্যাক্ট শুরু করব। তো তখন কিন্তু আপনার একদম নাকানি ছুপানি খেয়ে ফেলবেন, নাকানি চুবানি বলে আর কি এটাকে। তো এখন আমরা একটা অ্যাডভান্স প্র্যাকটিস করব, সেটা হচ্ছে, এগুলো আবারও কেটে দিচ্ছি, আমার ভালো লাগতেছে না এগুলো দেখতে, আমি এগুলো মুছে দেই। সেটা হচ্ছে, আপনাকে মনে করেন ইন্টারভিউ বোর্ডে গেলেন, আপনি কোনো একটা জবে অ্যাপ্লাই করলেন, আপনাকে তার একটা প্রবলেম দিয়েছে যে ভাইয়া বাবু তুমি একটা কাজ করো, যে সাম অফ, এগুলো কিন্তু আপনার ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন, সাম অফ দ্য, আমরা যখন আমাদের টিমে যখন কাউকে নিতে চাই বা আমাদের সাথে কাজ করতে আনি, তখন তাকে আমরা কি করি, এই প্রবলেমগুলো দিই। সে যখন এই প্রবলেমগুলো সলভ করতে পারে, বুঝি যে না তার ভিতরে একটু প্রোগ্রাম জানা আছে। এখন বলবেন যে ভাইয়া এগুলো দিয়ে কেমনে বুঝেন? সে যখন এই প্রবলেমগুলো সলভ করতে পারে, সে প্রজেক্ট করার অভিজ্ঞতা না থাকলেও আমরা একটু তাকে ধরাই দিলে সে প্রজেক্ট করতে পারবে। এই জন্য আমরা এই ছোটোখাটো প্রবলেমগুলো তাদেরকে করতে দিই। প্রত্যেকটা জবে আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এই ধরনের প্রবলেম দেবে। আপনাকে বলো সাম অফ দ্য সিরিজ অফ স্কোয়ার নাম্বার, তুমি স্কোয়ার নাম্বারের একটা সিরিজ তৈরি করে দেখাও। আপনাকে বলবে তুমি স্কোয়ার নাম্বার না, তুমি এই যে 1 থেকে 10 পর্যন্ত যে স্কোয়ার নাম্বারগুলো রয়েছে এগুলোর একটা সিরিজ তৈরি করে দেখাও। 1 থেকে যে 5 রয়েছে, 1 থেকে 5 পর্যন্ত যে স্কোয়ার নাম্বারগুলো, স্কোয়ার নাম্বার মানে কি, বর্গ সংখ্যা, এই বর্গ সংখ্যাগুলোর একটা সাম মানে সিরিজের যোগফল দেখাও। এটা আমি একটু বুঝাই আসলে কি বুঝাচ্ছে। আচ্ছা, আমি যদি 2 এর পরের সিরিজ যদি আমি দেখতে চাই, মানে 2 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এগুলোর সিরিজ যদি আমি দেখতে চাই, সেটা হচ্ছে এই যে 2 এর আগে হচ্ছে 1, 1 এর বর্গ কত? 1, তারপরে 1 এর পর হচ্ছে 2, 2 এর বর্গ কত? 4। তাহলে বলেন এই যে 2 এর সাম অফ দ্য সিরিজ হচ্ছে 5, বুঝতে পেরেছেন? তারপর আসেন 3 এর আগে কি কি আছে? 1 2 3, তাই না? তো 1 এর বর্গ কত? 1 1 1, তারপর হচ্ছে 2, 2 এর বর্গ কত? 2 2 4, তারপর হচ্ছে 3, 3 3 কত? 9। তাহলে বলেন এই 3 এর সাম অফ দ্য সিরিজ কত? 14। ঠিক সেম ভাইয়া যদি বলি 5 এর সাম অফ দ্য সিরিজ কত হবে? আপনাকে বলবে যে 1 লক্ষ এর সাম অফ দ্য সিরিজ তুমি বের করো। এখন আপনি 5 এরটা তো বের করে ফেলেন হিসাব করে, যদি বলে 1 লক্ষের সাম অফ দ্য সিরিজ বের করো, তারপর স্কোয়ার অথবা কিউব, ঘন ইংলিশ কি কিউব না, কিউব তুমি বের করো। তো 5 এর কিউবটা যদি আমরা বের করতে চাই, তাহলে আসেন বের করি। প্রথমে 1 এর কিউব কত? 1 1 1। 2 এর কিউব কত? 8 8। 2 1 2, 2 2 4, 4 2 8, 2 কিউব মানে হচ্ছে 8।
তারপর হচ্ছে 3, 3 এর কিউব কত? 27 27, 3 3 9, 3 9 27। তারপর 4 এর কিউব কত? 4 4 16, 4 16 64। 64 5 এর কিউব কত? 5 5 25, 5 25 125। তাহলে যোগ করলে কত? এত বড় সংখ্যা যোগ করতে করতে 12টা বেজে যাবে। কত? বিশাল সংখ্যা, বিশাল। তাহলে আমরা দেখেন সাম অফ দ্য সিরিজ অফ স্কোয়ার, সাম অফ দ্য সিরিজ অফ কিউব নাম্বার আপনাকে বের করতে বলবেন। তো এগুলোর মাধ্যমে এই ধরনের ছোটো ছোটো আপনাকে প্রবলেম দিবে। আপনি যদি এগুলো সলভ করতে পারেন, তারা বুঝে নিবে যে আপনার ভিতরে একটু মানে প্রোগ্রামিংয়ের নলেজ আছে। আপনাকে যদি একটু কেয়ার করা হয়, আপনি যদি প্রোগ্রাম কমও পারেন, প্র্যাকটিক্যাল লাইফে যদি প্রজেক্ট করার অভিজ্ঞতা কমও থাকে, আপনাকে একটু ধরাই দিলে আপনি পারবেন। তো এই জন্য আপনাদেরকে এই প্রবলেমগুলো খুব ভালো করে কিন্তু সলভ করতে হবে। ইন্টারনে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে এই ধরনের প্রশ্নগুলো দিবে। তো আপনি মনে করেন এগুলো মনে থাকবে না, এই সে এগুলো বললে হবে না, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, আমরা তার জন্য যে কাজটা করব, আমরা লেট দিচ্ছি এবং এখানে আমাদের নাম্বার দিলাম। আমরা প্রথমে মনে করেন 3 এর সাম অফ দ্য সিরিজ বের করব। নাম্বার বা নাম্বারস দিলাম, লেট, তারপর আমি দিলাম সাম। এই সামের ভ্যালুটা আমি 0 ধরলাম। কেন ধরেছি এটা আপনাদেরকে একটু পরে বুঝাচ্ছি। সামের মানটা 0ই রাখতে হবে, কিন্তু এটা কেন ধরবেন এটা একটু পরে বুঝতে পারবেন। সবাই যদি মাথাটা তার মধ্যে অন্য কোনো প্যারা বা যন্ত্রণা বা টেনশন থাকে, ঝাড়ি দিয়ে ফালাই দেন। মনোযোগ না থাকলে এখন আপনারা বুঝতে পারবেন না। আমাদের এতদিনকার ক্লাসের মধ্যে আজকের ক্লাসটি হবে সবচেয়ে কঠিন ক্লাস, যেহেতু আমরা কঠিন পার্টে চলে যাইতেছি। সবাই রেডি তো? লাড়াছাড়া দিয়ে বসেন। ফর, এই যে ফর দিলাম, মশা কামড়াইলেও মনোযোগ থাকতে হবে, এখানের মধ্যে মনোযোগ নষ্ট করা যাবে না। ফর দিলাম এবং এখানের মধ্যে ভাইয়া দিলাম লেট আই সমান, প্রথমে আমি 1 দিলাম। কেন 1 দিয়েছি সেটাও বুঝাবো আপনাদেরকে, সমস্যা নেই, আপনারা একটু বুঝেন আগে। এবং আয়ের ভ্যালুটা হচ্ছে আমার, আমি কত এর সাম অফ দ্য সিকোয়েন্স বের করবো, মানে সিরিজ বের করব নাম্বারের না। তাহলে আমার এই নাম্বার পর্যন্ত যেতে হবে, তাই তো? তাহলে আমরা এখানে মধ্যে নাম্বার লিখবো, নাম্বার ভেরিয়েবলটা লিখবো, কারণ 3 পর্যন্ত সেই লুপ চালাইতে হবে, 3 পর্যন্ত। আর এখন আপনারা বলেন তো ভাইয়া, আমি এখানে মধ্যে কন্ডিশন ব্যবহার না করে, অ্যারে না ব্যবহার করে, বা আদার্স অনেক কিছুই আছে, এগুলো ব্যবহার না করে লুপ কেন ব্যবহার করতেছি? কারণ ওই যে একই কাজ তো বারবার হচ্ছে, তাই না? একই কাজ বারবার হচ্ছে। এই যে বারবার একটা সংখ্যার বর্গ, বারবার এর আগের সংখ্যার বর্গ, বারবার আগের সংখ্যার বর্গ, তাইলে এই জন্য আমরা লুপ কি করে, একই কাজ বারবার বারবার ঘূর্ণায়মান পদ্ধতিতে সে করে। তো আমি এখানের মধ্যে ফর দিলাম। ফর দেওয়ার পর এই জায়গাতে আমি একটা কন্ডিশন লিখব। তবে কন্ডিশন লেখার আগে আমি আপনাদেরকে কনসোল ডট লুপ লক করতেছি এবং এখানের মধ্যে আমি আইকে প্রিন্ট করতেছি। আচ্ছা, কনসোল ডট লক দিয়ে যদি আই দিই, ওরে ভাই আমি তো এখানে ইমপ্লিমেন্ট করি নাই, ইমপ্লিমেন্টার নাই তো ভাইয়া, প্লাস প্লাস দিয়েছি। দেখেন কনসোল ডট লগ আই দেওয়ার পরেও আমার এটা আসতেছে না। আমি কি কোথাও কি কোনো একটা ভুল করেছি? ও নাম্বারসের এখানে নাম্বার এস দেন না ভাইয়া, এস দেন না। ওহো, আচ্ছা এখানে আমাদের নাম্বারস দেই নাই, এখন আসবে। দেখেন তো আমার এই যে আমি নাম্বারের আগে বা সমান পর্যন্ত আসবে, দেখেন তো 1 থেকে 3 পর্যন্ত এগুলো প্রিন্ট করছি কিনা? হ্যাঁ, প্রিন্ট করছি। হ্যাঁ, এটা কিভাবে প্রিন্ট করলো? প্রথমে সে দেখছে তার লেট আয়ের মানটা নাম্বার থেকে ছোট আছে, দেখাই দিল। পরবর্তীতে আবার লুপ চালায় দেখছে পরবর্তীতে 2 আসছে, এই 2 এর মানটা নাম্বার থেকে ছোট বা সমান, 2 প্রিন্ট করলো। আবারও লুপ চালাইছে 3 এর সংখ্যাটা নাম্বার থেকে ছোট বা সমান, এই যে 3 চলে আসছে। পরবর্তীতে আবারও লুপ চালানোর পর দেখছে 4, এই 4টা আমার নাম্বার থেকে বড় হয়ে যায়, এই জন্য আর প্রিন্ট করে নি। আপনাদেরকে এগুলো কারণগুলো বুঝতে হবে, নিজেরা এগুলো নিয়ে কথাবার্তা বলবেন নিজে। এখন ভাইয়া এখানের মধ্যে যদি একটা স্টার দিয়ে আর একটা আই দিই, তাইলে বলেন তো এই যে 2 স্টার 2, তাহলে কত? 2 2 গুণ কত? 4। তাহলে বলেন তো এটা 2 এর বর্গ হয়েছে কিনা? আবার গুণ হচ্ছে ভাইয়া, এই তো বর্গ, 4 × 4 মানে কি? 4 এর বর্গ, 4 4 16। হ্যাঁ, 5 × 5, 5 5 25। তাহলে ভাইয়া যদি এখানে আমাদের আই ইন্টু আই দেই, তাহলে বলেন তো আমার এটা বর্গ হয়ে যাবে কিনা?
তাহলে বর্গ হলে এটা কত হবে 1 1 1, এটা কত হবে 2 2 4, এটা কত হবে 3 3 9। এই যে এতটুকু বুঝতে পেরেছি। জি হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করে যদি এখানে আমাদের ভাইয়া যদি আবারও ইনটু আই দেই, তাহলে এটা কি হবে হবে কিউব হয়ে যাবে কিনা, এটাকে আপনি কমেন্টস করেন। তাহলে দেখেন এখানের মধ্যে কি হবে, এই যে 1 1 1, 2 2 4, 4 2 8, 3 3 9, 3 9 27। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি হ্যাঁ, তো আমরা এই console.log i ইন্টু আই না দিয়ে আমরা এটাকে আরেকটু সুন্দর করে দিতে পারি। মনে আছে আমরা স্কোয়ার করার জন্য কি করতাম? জি ডাবল স্টার ইকুয়াল ডাবল স্টার 2। তাহলে দেখেন এটা এক জায়গাতে আমার এটা হয়ে গেল। আবার যদি এখানে আমাদের 3 দেই তাহলে এটা কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাইলে আমরা এই শুধু এই জায়গাতে আমরা 2 অথবা 3 দিব, তাইলে আমাদের এটা কি হয়ে যাবে, স্কোয়ারটাও বের হবে বা কিউবটাও বের হয়ে যাবে। এতটুকু যদি আমরা বুঝে থাকি, এখন যে কাজটা করব আমাদেরকে কি করতে হবে, সাম বের করতে হবে। সাম মানে যোগফল বের করতে হবে। তো যোগ করার জন্য আমরা এই সামটাকে ব্যবহার করব, SUM সাম প্লাস ইকুয়াল যদি দেই, এবং এখানে বাহিরে যদি আমি console.log করি, console.log করি এবং এখানে আমাদের সামকে আমি প্রিন্ট করি, তাহলে দেখেন তো আনসার কি আসছে, একটা এরর মারছে। কারণ আমি সাম প্লাস ইকুয়াল কিছু দিন, আমি সাম প্লাস ইকুয়াল আই দিলাম এবং এখানের মধ্যে আমি এটা শেষ করলাম, এটাকেও আমি শেষ করলাম। সাম প্লাস ইকুয়াল আই মানে কত বলেন তো? এই ভাইয়ারা বলেন, সাম প্লাস ইকুয়াল আই মানে কি? আয়ের সাথে যোগ হবে। এই যে সাম সমান সাম প্লাস আই, তাই না? আমি প্লাস ইকুয়াল দিই না, প্লাস ইকুয়াল আই দিছি। তা প্লাস ইকুয়াল আই মানে কি, সামের সাথে আই যোগ হবে। তা আপনি হিসাব করেন, এটাকে আপনি কমেন্টস করেন। তাহলে দেখেন আমার এটা 6 আসছে কিভাবে, কে এটা তর্জমা করতে পারবেন? তো যে তিনটা যোগ করেছে ভাইয়া, 1 2 3 তিনটা যোগ করেছে হয়ে গেছে। ইয়েস, দেখেন আমার এটা 6 এসেছে কিভাবে, 6টা আসলো কিভাবে? 6টা আসছে মূলত আমার 1 থেকে 3 পর্যন্ত যোগ হয়েছে। প্রথমে কি করলো, আমি এখানে আমাদের শুধু কনসোল দেখাই, এই দেখেন সাম প্লাস ইকুয়াল আই মানে আই এর মান প্রথমে কত, 1। তাহলে দেখেন সামের সাথে আই এর মান যোগ হবে, তাহলে সামের মান কত, 0। এই 0-র সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হয়ে গেছে আনসার, সামের মান 1। সামের মান প্রথমে 0 মানে 0 ছিল, এই 0-এর সাথে 1 প্রথম যখন লুপ চালাইছে 0-এর সাথে 1 যোগ হয়ে তার আনসার হয়ে গেছে 1। তাহলে সামের মান এখন আর 0 নাই। দ্বিতীয়বার যখন আবার লুপ চালাইছে তখন সামের মান 1, 1-এর সাথে আবার কত যোগ করছে, 2। 1-এর সাথে আবার 2 যোগ করছে, কারণ আই এর মান চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, 2 হয়েছে। তাহলে 1-এর সাথে আবার 2 যোগ করলে কত হচ্ছে, 3। তাহলে সামের মান কি আর 1 আছে? হ্যাঁ, তো তৃতীয়বার আই এর মান কত হয়েছে, 3। তাহলে সামের সাথে আবার 3 যোগ করবে, এই 3-এর সাথে আবার 3 যোগ করলে কত হচ্ছে, 6। তাহলে সামের মান কি আর 3 আছে? 6। তাহলে কি আমরা সাম প্লাস ইকুয়াল আই মানে 6 কিভাবে আসছে সেটা কি বুঝতে পেরেছি? কেউ না বুঝলে বলেন ভাইয়া, আবার বলুন। লিখি সাম ইকুয়াল সাম প্লাস আই। প্লাস ইকুয়াল কেন দিয়েছে আমি বলি হ্যালো ভাইয়া, বলি প্লাস ইকুয়ালটা না ভাই, প্লাস, আমি বলতে চাই আমরা যদি এটা লিখি, হ্যাঁ বলেন, আমরা যদি এটা লিখি যে সাম ইকুয়াল সাম প্লাস আই। না আমি তো বলছি না, আপনি যত শর্টকাটে কোড লিখতে পারেন ততই আপনার জন্য ভালো। আপনি ওইটা ইউজ করবেন কেন? আপনি ওইটা লিখতে পারেন, বাট আমি ওইটা চাচ্ছি না, আমি একবারে এটা প্লাস ইকুয়াল দিয়ে কাজ করে ফেলবো। তাহলে বলেন আমার এখানের মধ্যে কি হলো, আই এর মানগুলো পর্যায়ক্রমে যোগ করে
6 হয়েছে। এটাকে যদি আমি এই যে ইনটু আই দেই, তাহলে বলেন আই এর মানটা প্রতিবার কি হয়ে যাচ্ছে? বর্গ হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে বর্গ হচ্ছে। তাহলে এখানের মধ্যে আপনি আই দেন, বর্গ হচ্ছে। আজকের ক্লাস যদি আপনি বুঝেন তাহলে মনে করেন আপনি জাভা স্ক্রিপ্ট পূর্বের ক্লাসগুলোতে কোনো সমস্যা নাই। এই যে দেখেন আমি আই এর মান যখন আমি ইনটু করেছি তখন আমার বর্গ সংখ্যার যোগফল 14। আপনি যোগ করে দেখেন 4 একে কত? 5, 5 আর 9 কত? 14। তাহলে দেখেন আমার এটা কি চলে আসছে না? সাম অফ দ্য সিরিজ অফ স্কোয়ার অথবা কিউব নাম্বার। আমরা যদি এখানের মধ্যে এই যে ইয়ে করি, আরেকটা ইনটু দিয়ে আমরা মিউট করব প্লিজ, আরেকটা ইনটু দিয়ে যদি আই দিই, সরি আই ইনটু আই দিই, অথবা আমরা ডাবল ইনটু দিয়ে 2 দিই, এখানের মধ্যে যদি ডাবল ইনটু দিয়ে 2 দিই, তাইলেও তো আমাদের এটা কাজ করবে। এতটুকু। এটা আবার কিভাবে কাজ করেছে আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। সামের মান প্রথমে কত? 0। এই শূন্যের সাথে প্রথমে আমার 1 যোগ হবে, কারণ লুপের মান প্রথমে সামের মান 1। তো এই সামের 0 সাথে আই এর মান 1 যোগ হলে কত হবে আনসার? 1। দ্বিতীয়বার যখন লুপ চালাবে তখন আই এর মান হচ্ছে 2। তাহলে 2 কে যদি আমি স্কোয়ার করি 2 দুগুণে কত? 4, তাই না? তো সামের ভ্যালু হচ্ছে আগে 1, পরবর্তীতে আমার আই এর মান হচ্ছে 4। তাহলে আনসার কত আসলো? 4 এ 1 এ 5। আবারও লুপ চালাইয়া পরবর্তীতে আসছে কত? এটার মান হচ্ছে 3, 3 3 9। তাহলে আবার 5 এর সাথে আমার যোগ হবে কত? 9 সমান কত? 14। সবাই কি বুঝতে পেরেছি? এগুলো বাসায় হিসাব করবেন নিজে নিজে। এগুলো কিন্তু ম্যাথের কাজ। আপনারা কি ম্যাথ বুঝতেছেন? এগুলো নর্মাল ম্যাথ, এগুলো আমরা বাধা সদাই করতে পারলে আমরা এই ম্যাথ পারবো। আমি যখন আপনাদেরকে ফিবোনাচ্চি সিরিজ নিয়ে কাজ করব, ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করব, তখন আবার মাথার উপর দিয়ে যাবে, সমস্যা নেই, আমি এগুলো বুঝিয়ে দিব। যারা আবার সায়েন্সে পড়ালেখা করেছেন, আমরা যখন ইন্টারে পড়তাম বা এসএসসিতে আমরা হায়ার ম্যাথ নিয়ে আলোচনা করতাম, হায়ার ম্যাথ ক্লাস করতাম, হায়ার ম্যাথের মধ্যে আমাদের ফিবোনাচ্চি সিরিজ ছিল কিনা, ফ্যাক্টোরিয়াল ছিল কিনা? জি ছিল। ওই যে 5 ফ্যাক্টোরিয়াল মনে আছে? এই যে এভাবে এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। আমরা ফ্যাক্টোরিয়াল শিখছিলাম বা ফিবোনাচ্চি সিরিজটা শিখছিলাম। তো ফিবোনাচ্চিটাও আমরা বুঝাবো, ফ্যাক্টোরিয়ালও বুঝাবো। এবং এই ফিবোনাচ্চি এবং ফ্যাক্টোরিয়ালটা দেখেন আপনার একই কাজ কিন্তু বারবার হয়। তো একই কাজ বারবার হচ্ছে মানে আমরা কি দিয়ে বাইর করব? লুপ ব্যবহার করে করব। তা আমি যদি আপনাদেরকে বাড়ির কাজ দিই, ফিবোনাচ্চি সিরিজ বের করেন, ফ্যাক্টোরিয়াল সিরিজ বের করেন, বাইর করতে পারবেন না? না পারলেও সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাই দিব, কারণ এগুলাই কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডের মধ্যে প্রশ্ন করা হবে বা এগুলো আপনাকে দিতে পারে যে তুমি এই প্রবলেমগুলো সলভ করো। মানে আপনাকে প্রাথমিকভাবে যাচাই করার জন্য আপনাকে এই প্রবলেমগুলো দিবে। এতটুকু সবাই বুঝতে পারলে এখন আপনাকে আমি বলি, আমার এখানে যে প্রোগ্রামটা আমি লিখছি, আমি কিন্তু পাশাপাশি লিখছি এবং শেষে একটা সমান আছে, তাই না? এইভাবেই কিন্তু ভালো লাগে। কিন্তু এই সাম অফ দ্য সিরিজ কি এটাকে আমরা সাম বলতে পারি? নিচে 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 আসছে, এটা কি সুন্দর লাগতেছে? লাগতেছে না। তাহলে আমরা পাশাপাশি নিয়ে আসার চেষ্টা করি, আসেন। পাশাপাশি যদি আনতে চাই তাইলে আমাদেরকে কি করতে হবে? এগুলাকে পাশাপাশি আনতে হলে আমাদেরকে একটার পর একটা এগুলো পাশাপাশি আনতে হবে। তো পাশাপাশি আনার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আসেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমাদের কিন্তু এই console.log এটার দরকার নাই, এটা বাদ দিয়ে দিই, এটা তো আমরা বোঝার জন্য লিখছি। এই সামের পূর্বে আমাকে দরকার কি? আমার এখানের মধ্যে প্লাস প্লাসগুলো দরকার। তো প্লাস প্লাসগুলো দেখার জন্য আমি এখানের মধ্যে একটা কাজ করতে পারি, নতুন একটা ভেরিয়েবল নিচ্ছি, লেট। আচ্ছা, নতুন ভেরিয়েবল নেওয়ার আগে একটা কাজ করি, আপনাদেরকে এই যে সামের মানটা আছে না, আমি আপনাদেরকে এটা না দিয়ে যদি ফাঁকা সেট দিই, আনসার কত আসছে বলেন তো? 149 আসছে কেন? আসলে
149 আসছে কেন আমি বলি, সেটা হচ্ছে ও একদম পাশাপাশি দেখে ফেলতেছে। ওই যে 1 এর বর্গ হচ্ছে 1, তারপর হচ্ছে 2 এর বর্গ 4, 3 এর বর্গ হচ্ছে 9। আমি যদি এখানে 4 দেই তাহলে দেখেন আপনার ওই যে 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে 4, 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16। তাহলে এটা কি করলো, পাশাপাশি দেখাইলো, তাই না? তো এই যে সামটাকে যদি আমি এভাবে কোটেশন দিই তাহলে তো আমার এটা আবার যোগফল আসতেছে না, এটা একটা সমস্যা না? হ্যাঁ, এটা একটা সমস্যা। তা আচ্ছা, এগুলো যে পাশাপাশি আসছে আমি দেখেন এখানের মধ্যে একটা কাজ করতে পারবো, কিন্তু সেটা হচ্ছে ভাইয়া যদি এখানের মধ্যে প্লাস দিয়ে, এখানে যদি আমি একটা প্লাস দিয়ে এটাকে যদি আমরা একটা এইভাবে দিই, এভাবে দিয়ে একটা ভিতরে একটা প্লাস দিয়ে দিই, আপনি দেখেন কি হয়, সবগুলোর মাঝখানে একটা প্লাস আসছে কিনা। এই যে 1 + 4 + 9 + 16 বর্গ সংখ্যাগুলো পাশাপাশি যোগ হয়েছে কিনা, যোগ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, সেটা হচ্ছে আমরা তো আর যোগফলটা পাইতেছি না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সামের ভ্যালুটাকে চেঞ্জ না করে আমরা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, তাইলে তো ভালো হবে, তাই না? নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি না, এটা দিলাম SCRIES সিরিজ, এবং সিরিজ সমান ডাবল কোটেশন দিলাম, এবং এখানের মধ্যে এসে আমরা ওই সিরিজটাকে আমরা একটা কাজ করব, যে সিরিজ এটাকে ডুপ্লিকেট করি এবং এটাকে কাটি, এখানের মধ্যে আমরা বলতে সামের পরিবর্তে সিরিজ, SERIES সিরিজ। এখন দেখেন তো আনসারটা কি হয়। একটু নিচে এসে আমরা সিরিজটাকে প্রিন্ট করি, এখানে ডুপ্লিকেট করে সিরিজ দিই, SERIES। আমি একদম ভেঙে ভেঙে করতেছি, প্রবলেমটা কিন্তু 1 মিনিটের কাজ, বাট অনেক বিস্তারিত আমি বলতেছি। তাহলে আমরা সিরিজটাকে সামের মধ্যে একটু আগে যে কাজটা করেছি এই কাজটা আমি সিরিজের মধ্যে করলাম এবং সিরিজকে প্রিন্ট করলাম। বলেন তো সিরিজটা আমার সেমভাবে কাজ করেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, কাজটা করেছে। তাইলে এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের শেষে কি প্লাস থাকবে নাকি সমান থাকবে? অবশ্যই সমান থাকবে। কিন্তু দুর্ঘটনাক্রমে কিন্তু এখানের মধ্যে প্লাস চলে আসছে। প্লাস আসছে কেন? ও এভাবে লুপ চালাইতে চালাইতে শেষে দিয়ে একটা প্লাস দেখাই দিচ্ছে। তাহলে আমাকে এখন এই প্লাসটাকে উঠিয়ে দিতে হবে। আচ্ছা, প্লাসটাকে উঠাইতে হবে মানে সর্বশেষ বার তুমি প্লাস দেখাইবা না। তাহলে বলেন তো এখানে আমাদের কন্ডিশন চলে আসছে। তাহলে আমরা আসেন লুপের ভিতরে এখন কন্ডিশন। আপনাকে একটু হলে কি বুঝতে পারতেছেন যে কখন কন্ডিশন ব্যবহার করতে হয়, কখন লুপ ব্যবহার করতে হয়, কখন অ্যারে ব্যবহার করতে হয়? হ্যাঁ, এখন আমরা একটা কন্ডিশন ব্যবহার করব। তো কন্ডিশনটা কি? ইফ, এই যে এইভাবে দিলাম, দিয়ে ইফের মধ্যে আমি বলতেছি ইফ তোমার আই সমান সমান যখন নাম্বার হবে, আই সমান সমান যখন নাম্বার হবে তখন তুমি, আচ্ছা আই সমান সমান নাম্বার, নাম্বারের ভ্যালু কত? 4, তাই না? নাম্বার সমান কি? 4। তো নাম্বার আই সমান সমান যখন 4 হবে তখন আমি যদি এটাকে স্কিপ করে ফেলতে পারি, মানে 4 নাম্বার দেখেন 1 2 3 4 নাম্বার আমার প্লাস দেখাচ্ছে। তো 4 নাম্বার আমি প্লাসটা দেখাবো না, তাহলে এটার জন্য কি আমি ব্রেক দিব নাকি কন্টিনিউ দিব? আপনারাই বলেন। কন্টিনিউ দিব। ব্রেক দিলে তো হিসাব ক্লোজ হয়ে যাব ভাই। কন্টিনিউর কাজটা কি? স্কিপ করা। একটু আগে কেন দেখাইছি বুঝতে পেরেছেন? তো ভাইয়া এখানে আমাদের কন্টিনিউ দিব। স্কিপ করি তো তারপর আমরা আরেকটা কন্ডিশন দিব যে হ্যাঁ, তাহলে দেখেন আমার এটা প্রথমে লুপ চালাইছে আর আই এর মান কত ছিল, নাম্বারের মান কত ছিল? 1। তাহলে আমার এটা কন্টিনিউ করবে। তারপর আবার লুপ চালাবে, আই এর মান আসবে 2। তাহলে আবার লুপ চালাবে, আবার 3, তারপর লাস্ট বার 4 আসবে। তো 4 যখন আসবে তখন সে কন্টিনিউ করে ফেলবে। যখন সে কন্টিনিউ করে ফেলবে তখন কন্টিনিউ মানে কি? স্কিপ। তাহলে সে আর লাস্ট বার আমার প্লাস দেখাবে না। আপনারা কন্ট্রোলটা এন দেন, দেখেন তো শেষের বার আমার প্লাস, আমি কোথায় যেন ভুল করছি,
নাম্বারস, হ্যাঁ এই দেখেন আপনার এটা শেষের বার কি প্লাস আছে, এখন শেষের বার কি প্লাস আছে, প্লাস আছে। এখন কে বলতে পারবেন এই প্লাসটা কেন রয়েছে? বলেন। এখানে তো ভাইয়া নাম্বার সংখ্যা 4 দিবেন, বাট 4 এর পরে তো এখানে তো শুধু নাম্বারটা দিয়েছে না, কাহিনী আছে। Continue কাহিনী করতে হবে, হচ্ছে কথা বলে দিচ্ছে। কন্টিনিউ তো সে পরে করতেছে, প্রথমে তো প্রিন্ট করে ফেলতেছে। স্কিপটা তো সে পরে করছে, কিন্তু সিরিজ তো আমি প্রথমেই এখানে প্লাস দিয়ে রাখছি। তো এখানে প্লাস আগে প্রিন্ট করছে, তারপর যে সে কন্টিনিউ করছে। তা আমি যদি এই প্লাসটা যদি এই কন্টিনিউর পরে দিই, তাহলে না সে স্কিপ করতে পারবে, তাই না? হ্যাঁ, তো আমরা আবারও একটা কাজ করি, সেটা হচ্ছে এখানের মধ্যে এই যে সিরিজ রয়েছে, সিরিজকে আপনি কপি করেন, কপি করে এখানে দেন এবং এখান থেকে আপনি এটা উঠিয়ে দেন। এবার আপনি দেন, দেখেন তো শেষের বার কি আমার প্লাস আছে? হ্যাঁ, এখন আপনাদেরকে বলি এই প্লাসগুলো কোত্থেকে আসছে। এই প্লাসগুলা ওই যে বারবার লুপ চালাইয়া এটা থেকে প্লাস আসছে। কোত্থেকে আসছে? সরি, আমার এইখানের মধ্যে এই যে মানগুলা 11, 44, 99 বা 16। আচ্ছা, এখানে তো একটা ভুল হয়ে গেছে। এখানে একটা ভুল হয়েছে কি জানেন? সেটা হচ্ছে আমরা সাম 1 × 2 দিয়েছি, কি হলো এটা বাদ দে, 11 + 44 + 99 আসছে। দাঁড়ান, আমি কোথায় যেন একটা উল্টাপাল্টা করেছি। ও বুঝছি বুঝছি, বিষয়টা কি হয়েছে জানেন? আমাদের এটা থাকার কথা কত? 1, 4, 9, তারপর হচ্ছে 16, তাই না? জি। এখানে আমাদের ভুলটা হয়েছে কোথায় আমি বলি। এই যে এখানের মধ্যে কিন্তু আমার এটাকে গুণ করে বর্গ করতেছে 1 1 1, আবার এখন আবার 1 1 1 হয়েছে, তাহলে দুইবার প্রিন্ট করলো কিনা? হ্যাঁ, এই কারণে প্রথম সিরিজটা না দেওয়াই বেটার স্যার। না, এই জন্য আমরা একটা কাজ করি, আমরা প্রথমটা দিই, সমস্যা নাই, দ্বিতীয়টা না দিই, দ্বিতীয়টা না দিই, এই দ্বিতীয় যেটা দিছি এটা না দিই, এটা না দিই, তাইলেই তো হলো। এখন ঠিক আছে, এখন আমি দেখাই এখন কিভাবে আসছে। নাম্বারের মান কত বলেন তো? 4। তো আমার এখানের মধ্যে আমি যখন সিরিজকে প্রিন্ট করেছি, আচ্ছা আমরা সামটাকেও প্রিন্ট করে রাখি, তারপর আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে সাম, SUM, সাম। আমার নিজেরও বিরক্ত লাগতেছে, এত আপনাদেরকে এত কঠিন টপিকস দেখাইতেছে, আল্লাহ জানে আপনারা যেন বিরক্ত হন কিনা। আচ্ছা, এটাতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এই যে 1, আমরা আগে কন্ট্রোলটা N দিই, তারপর আমরা বুঝতে পারবো বিষয়টা। প্রথমে 1 এসেছে কোত্থেকে? ওই যে এখান থেকে সিরিজ 1 × 2, মানে 1 এর বর্গ। এই যে 1 এর বর্গ কত? প্রথমে লুপের মান কত? I এর মান হচ্ছে 1, 1 এর বর্গ কত? 1। তারপর আবার 2 আসছে, 2 এর বর্গ কত? 4। তারপর ঘুরে আবার 3 আসছে, 3 এর বর্গ কত? 9। তারপর আবার ঘুরে আবার 4 আসছে, 4 এর বর্গ কত? 16। আর এখানে প্লাসগুলো আসছে কিভাবে? I এর মান যখন 1 থাকবে তখন তুমি কি করবা? প্লাস দাও। I এর মান যখন 2 হবে তখন তুমি কি দিবা? প্লাস দিবা। I এর মান যখন 3 হবে তখন তুমি কি দিবা? প্লাস দিবা। I এর মান যখন 4 হয়ে যাবে তখন তুমি কি করবা? কন্টিনিউ করবা। তো 4 হয়েছে, কন্টিনিউ করা স্কিপ করে দিছে, শেষের বার আর প্লাস আসে নাই। এই যে, কারণ আমরা তো বলছি I সমান নাম্বারস হলে
আমাদের এই কন্ডিশনটা হবে, নিচে নামতে পারবে না। তো 3 পর্যন্ত আসছে, 3 পর্যন্ত প্লাস দিয়েছে, 4তম অবস্থায় যখন গিয়েছে তখন আর প্লাস দেয়নি। এখন আমরা প্রোগ্রামটা এখানে আমাদের লিখে দিব, এটা কেটে দেন। এখন এখানে আমাদের আপনি সুন্দর করে লিখে দেন, ব্যাকটিক ব্যবহার করেই লিখতেছি আপনাদের সুবিধার্থে। আমরা দিচ্ছি ব্যাকটিকের মধ্যে দিচ্ছি ডলার, এবং এখানে আমাদের বলতেছি সিরিজ, SERIES সিরিজ। দেখেন তো সিরিজ আসছে, তারপর হচ্ছে সমান ডলার সাম। দেখেন তো ভাইয়া আমাদের এটা 1 + 4 + 9 + 16 = 30 আসছে কিনা, সাম অফ দ্য সিরিজ আসছে। আমি যদি এখানের মধ্যে 100 দেই, দেখেন 100 সাম অফ দ্য সিরিজ চলে আসছে। আমি যদি এখানের মধ্যে 10 দেই, 10 পর্যন্ত সাম অফ দ্য সিরিজ চলে আসছে। যদি ভাইয়া যদি এটাকে বর্গ করতে চাই তাহলে এখানের মধ্যে 3 দিব, এখানের মধ্যে 3 দিব, তাহলে দেখেন আপনার 10-এর কিউব চলে আসছে। আমি যদি এখানের মধ্যে 50 দেই, 50-এর কিউব চলে আসছে। আমরা কি বুঝতে পেরেছি সাম অফ দ্য সিরিজ অফ স্কোয়ার কিউব নাম্বার, স্কোয়ার অথবা কিউব নাম্বার। আশা করি এর চেয়ে সহজ ভাষায় আর বুঝাইতে পারবো না আমি, ঠিক আছে? যথেষ্ট চেষ্টা করে, তারপর আপনারা না বুঝলে একটু গুগল করবেন, নিজেরা রিসার্চ করবেন। আপনারা তো গ্রুপ ওয়ার্ক করেন না, আপনারা চাইলে যেদিনকে ক্লাস বন্ধ থাকে এদিনকে আপনারা সবাই একটু বইসা যে জীবন ভাই যা বুঝাইছে তা নিয়ে আমরা একটু আলোচনা করি, আসেন ভাইয়ারা, তাহলে দেখবেন কয়েকজন বসে আপনারা ডিসকাশন করতে পারবেন। আমরা লুপ নিয়ে কি আরো আলোচনা করব আজকের টপিকসে? জি ভাইয়া, 12টা 18 বাজে কিন্তু 12:30 পর্যন্ত চালান ভাইয়া। না, নতুন টপিকস অ্যাড করলে আরও মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাসও আমরা লুপ নিয়ে আলোচনা করব, লুপ নিয়ে আরও অ্যাডভান্স আপনাদেরকে দেখাবো, এবং ফাংশন নিয়ে আলোচনা করব আমরা। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা ফাংশন টাচ করব, লুপ নিয়ে আরও কিছু অ্যাডভান্স প্রবলেম দেখাবো। মানে আমরা লুপ দিয়ে আগামী ক্লাসে বা পরবর্তী ক্লাসে লুপের সাথে এই যে কন্ডিশনের বন্ধুত্ব করব, লুপের সাথে আমরা ফাংশনের বন্ধুত্ব করব, লুপের সাথে আমরা এর বন্ধুত্ব করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমাদের আরেকটা বিষয় একটু দেখাই। আপনারা যখন ব্রাউজারে কাজ করবেন, আপনাদেরকে ভাইয়া শিখেছিলাম কিনা, ওই যে আপনার পার্স ইন্টেজার, পার্স ফ্লোট, এই মেথডগুলো নিয়ে আলোচনা করছিলাম না? আপনি যখন ব্রাউজারে কাজ করবেন তখন কি হবে জানেন? তখন কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। এই যে এগুলো আমাদের কি হচ্ছে, এগুলো যে নাম্বারগুলো এখানে আমাদের প্রিন্ট হচ্ছে, আমি মনে করেন 5 দিলাম, নাম্বারগুলো যে আমার এখানে প্রিন্ট হচ্ছে, আমার এগুলা ব্রাউজারে কাজ করতে গেলে যে কোনো সময় আপনার প্রোগ্রামের ভুলের কারণে বা প্রোগ্রামের ত্রুটির কারণে এগুলা কি হয়ে যাবে, আবার নাম্বারে পরিণত হয়ে যাবে। এগুলা কিন্তু এখন নাম্বার হিসেবে আছে, তো এগুলো নাম্বারে পরিণত হওয়ার কারণে আপনার প্রোগ্রাম ভুল হয়ে যেতে পারে, আনসারটা ভুল আসতে পারে। সেই জন্য আপনি যেটা করবেন, এখানের মধ্যে এই যে সিরিজটা দিয়েছেন না, সিরিজের মধ্যে আপনি .to স্ট্রিং দিয়ে দিবেন। আচ্ছা, টু স্ট্রিংয়ের কাজ কি? স্ট্রিং এর রূপান্তর করা নাম্বারগুলোকে। হ্যাঁ, নাম্বারগুলোকে স্ট্রিং এর রূপান্তর করা। হ্যাঁ, এই নাম্বারগুলো যদি স্ট্রিং এর রূপান্তর হয়ে যায় তাহলে আর আপনার এটা যোগ বিয়োগ প্লাস মাইনাস আর ভুল হওয়ার সম্ভাবনা আছে নাই। আচ্ছা, এখানে আমাদের ইরর মারছে কেন? আমরা ওই এখানের মধ্যে এগুলাকে ব্রেকেট দিয়ে রাখি, তাইলে আমাদের এগুলো সুন্দর দেখা যাবে, তাইলে আর ইরর মারবে না। এটাকেও আমরা ব্রেকেটের মধ্যে রাখি, এগুলো আর ইরর মারবে না। তাহলে দেখেন আপনি এটা স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলছেন, এখন আর আপনার এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, আমরা টু স্ট্রিং আমরা এটা এখানে দিব, এক্স, আহা কোথায় দিলাম? আচ্ছা, এটা যদি আমরা এইভাবে দেই, ভুল বলতেছে না কেন? টু স্ট্রিং বানানটা তো ঠিক আছে না? 1 2 3, ও টু স্ট্রিং তো একটা ফাংশন, বলেন না কেন আমারে, এটা না একটা মেথড? এই তো ঠিক আছে। এখন আমাদের এই যে 1 8 27 64 127 এগুলো কি নাম্বার নাকি স্ট্রিং?
এখন তো সে এগুলো স্ট্রিং। স্ট্রিং হয়ে গেছে, তাইলে আর আমার এগুলা যোগ বিয়োগ উল্টাপাল্টা করা সম্ভব না। নাই, আমি এগুলা যা আসতেছে এগুলাকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলতেছি। প্রথমবার 1 আসছে 1 স্ট্রিং হয়ে গেছে, দ্বিতীয়বার 8 আসছে 8 স্ট্রিং হয়ে গেছে। দেখেন প্রোগ্রামের মধ্যে আপনার কত টেকনিক রয়েছে, আপনার সতর্কতা। আপনি সতর্কতার জন্য এখানের মধ্যে 2 স্ট্রিং দিয়ে রাখছেন, আপনার প্রোগ্রামের ভুল হওয়ার সম্ভাবনা একদমই নাই, আপনার প্রোগ্রাম নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নাই। এগুলো অনেকভাবে টেকনিক্যালি কাজ করা যায়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর পরবর্তী ক্লাসের মধ্যে প্র্যাকটিস জমা দিবেন। আমি কিন্তু একটু পাগলা টাইপের, আপনারা জানেন আমি কিন্তু কোনো কোর্স শুরু করি, কোর্স কিন্তু সহজে শেষ করি না, এটা আমার একটা খারাপ অভ্যাস। আমি যখন আমার ব্যাচের আপনাদেরকে ক্লাস করাচ্ছি, যখন দেখবো যে আমি আপনাদেরকে ওই রকম রেসপন্স পাচ্ছি না, আপনাদের ওই রকম প্র্যাকটিস পাচ্ছি না, দেখবেন যে আমি ক্লাস বন্ধ করে দিছি। বুঝতে পারছেন, আমার এটা বাজে একটা স্বভাব। আমি কোর্স শুরু করি, খুব অ্যাডভান্স টপিক দিয়ে শুরু করি, আমি শেষ করি না যখন আমি আগ্রহ হারিয়ে ফেলি। তো আশা করি আপনারা এটা করবেন না। নামাজ ভাইয়া কেমন আছেন? ভাইয়াকে আমি ভুলে রিমুভ করে ফেলছিলাম।